আজকের রাত বড় মনোরম, মৃদুমন্দ বাতাস আর একটা ঠান্ডা ভাব সর্বত্র। রাখি বারান্দায় দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। আজ যে সে বাড়ি যায়নি। রুবিন আমাকে খবর দিয়েছে রাফিনকে দেওয়া উচিত ছিল হয়তো, কিন্তু রাফিন নিজেও তো সারাদিন একটা খোঁজ নেয়নি। গ্রিলে মাথা ঠেকে রাখি হঠাৎ সচকিত হয়। কেন সেসব ভাবছে? রাফিন কেন খোঁজ করবে? আশ্চর্য, ভদ্রলোক তো এসব থেকে রেহাই পেতেই এই বিয়ে করেছে। রাখি নিজেও তো তাই। তবে এমন কেমন লাগছে। দুই হাতে নিজেকে জড়িয়ে নেয় রাখি। মন আর শরীর কিছুই বসে নেই, এমন অনুভূতি হয়। মেয়েরা কি আসলেই খুব আবেগী? অল্পতেই সংসারের, পরিবারের আর প্রিয় মানুষের বাহুতে পরিণত হতে যায় প্রিয় মানুষ। ওই বাসায় কে প্রিয় মানুষ রাখির? আর কিছু ভাবার আগে হাতের ফোন বেজে ওঠে। নিশাত। কথা বলতে বলতে ঘরে ঢুকে যায় রাখি। কথা শেষ করে স্বভাবমতো ফেসবুকে স্ক্রল করে। রাফিনের ছবি আর ক্যাপশন দেখে বুকের ভেতর দিয়ে এক অসম্ভব ঠান্ডা স্রোত বয়ে যায়। দম বন্ধ করা একটা অনুভূতি। খোঁজ তো নেয়নি, উপরন্তু এই লোক পোস্ট দিয়েছে স্বাধীনতা। মানে কি? এতদিন রাখির জন্য রাফিন পরাধীন ছিল? রাখির কি উচিত এখন একটা ছবি দিয়ে একই রকম পোস্ট দেয়া? রাখিও তো আজ স্বাধীন। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রাখি। না, ও এরকম কিছু করবে না, বরং ছবিতে একটা লাভ রিয়েক্ট দেয়। তারপর রুবিনা মায়ের ডায়েরির বের করে। মন অসম্ভব বিষণ্ণ লাগছে, তাই আরেকটু বিষণ্ণ হলেও বিশেষ ক্ষতি নেই। বাচ্চাটা যাওয়ার পরে আমি ভেবেছিলাম সব কিছু না হোক, অন্তত কিছু বদলাবে ভেবেছিলাম। একটা সন্তান হারানোর পর হয়তো উনি একটু দয়া দেখাবেন, কারণ বাচ্চাটা তো ওনারই ওরসজাত সন্তান ছিল। কিন্তু কিছু মানুষ আছে যাদের ভেতরে মনুষ্যত্ব বলতে কিছু নেই। আল্লাহ এদের মানুষের আকৃতি দিয়েছেন, বিবেকও দিয়েছেন, কিন্তু তারা সেই বিবেক বিসর্জন দিয়ে বেছে নিয়েছে পশুত্ব। শরীরটা তখন ঠিক হয়ে ওঠেনি, আর মন ছিল ক্ষতবিক্ষত। সেই অবস্থায় রাত নামলেই ভয়টা ফিরে আসতো। উনি ঠিক আগের মতোই আসতেন, কঠিন, রুক্ষ আর খুব অধৈর্য। আমার চোখের জল, শরীরের যন্ত্রণায় তার কিছুই ভাবান্তর হতো না। তখন বুঝে গেছি আমার কষ্ট তার মনে কোনো প্রভাব ফেলে না। একদিন আমার ছোট যা আমাকে চুপি চুপি ফিসফিস করে বলল, ভাবি, ভাইকে একটু সাবধানে দেখে রাখবেন, উনি ঠিক ভালো মানুষ না। কথাটা বলে মেয়েটা কেমন ভয় পেয়ে গেল, কারণ আমার শাশুড়ি বড় ছেলের প্রতি মমতায় অন্ধ। আমার দেবর মানুষটা যে খুব ভালো তেমনটা আমার মনে হয় না। যতটা খারাপ তাও আমি জানি কতটা। মাঝে মাঝে টের পাই আমার জায়ের কান্নামাখা মুখ দেখে। ঘরে বসে ভাবতে থাকি, আমি তো জানি উনি ভালো মানুষ না, কিন্তু আমার ছোট যা আর কিসের খারাপের কথা বলল। প্রথমে বুঝিনি, পরে ধীরে ধীরে কিছু বুঝতে লাগলাম। রাতে রাতে ওনার দেরি করে ফেরা, কখনো চোখ লাল, শরীর থেকে অচেনা বাজে গন্ধ, কখনো কখনো অকারণ রাগ, আমার গায়ে আঘাত। যা একদিন বলল উনি নেশা করেন, খারাপ এলাকায় যাতায়াত করেন, যেসব জায়গায় ভালো মানুষ যায় না। তারপর মুখে হালকা গর্ব ফুটিয়ে বলল তার স্বামী বদরাগী হলেও চরিত্রহীন নেশাখোর না। তবুও শাশুড়ি মা দুই চোখ করে দেখেন দুই ছেলেকে। সেদিন আমার ভেতরে একটা অদ্ভুত ঘৃণা জন্ম নিল। ভয় না, ঘৃণা। তীব্র কিন্তু নিঃশব্দ। কিন্তু আমি এত অসহায় ছিলাম, সেই ঘৃণা নিয়ে আমার কিছু করার ছিল না। প্রতি রাতে সেই লোকটার কাছে নিজেকে বিসর্জন দেয়া ছাড়া আমার কোনো পথ ছিল না। আমি চাইতাম না শরীরে দহন শুরু হতো, তবু আমাকে তার কাছে সমর্পিত হতে হতো। যে স্বামী আমার, এই অনুভূতি হওয়া কি পাপ? আমি জানি না, কিন্তু স্বামীরও কি অন্যায় না স্ত্রীকে দিনের পর দিন একইভাবে শোষণ করা? এই কথাটা লিখতেও আমার হাত কাঁপছে। আমি তখন বুঝলাম, আমি যদি এখান থেকে বাঁচতে চাই তাহলে আমাকে নিজের কিছু করতে হবে। কেউ আমাকে বাঁচাতে আসবে না। শাশুড়ি মা চেষ্টা করেন, কিন্তু উনি অসহায় আর পুত্র মমতায় অন্ধ।
আর এই বাড়িতে পুরুষদের দোষ কেউ প্রকাশ্যে বলে না, অন্য কোথাও বা বলে। তাই আমি পড়াশোনায় মন দিলাম। আমার সমস্ত জেদ পুঞ্জীভূত করে আরও বেশি করে পড়াশোনা করতে লাগলাম। বই খুললে আমি অন্য কোথাও চলে যেতে পারতাম, যেখানে কেউ আমাকে ছুতো না, ভয় দেখাতো না। অঙ্কের হিসাব, বইয়ের লাইন সব আমাকে বাঁচিয়ে রাখত। গল্পের বইও পড়তাম। এভাবে আমি নিজের আলাদা জগৎ গড়ে তুললাম। অন্তত সেই জগৎ একান্ত আমার। প্রতি রাতে যখন সব শেষ হয়ে যেত, আমি চুপচাপ উঠে বসতাম, চোখ মুছতাম, তারপর মনে মনে পড়ার কথা ভাবতাম শরীর কিছু না, মনই সব। আমার মন কখনো এই পুরুষ নিজের বশে নিতে পারবে না। একদিন আমি এতটা শক্ত হব যে এই বাড়ির দেয়ালগুলো আর আমাকে চেপে ধরতে পারবে না। আমি জানি না ভবিষ্যতে কি হবে, আমি শুধু জানি 16 বছর বয়সে আমি অনেক কিছুর অভিজ্ঞতা করে ফেলেছি। কিছু ঘর জেলখানা হয়, কিছু স্বামী শত্রু হয়, তবু হাল ছাড়া যাবে না, কারণ জীবন একটাই। রাখি ডায়েরি বন্ধ করে, চোখের কোল বেয়ে অশ্রু গড়াচ্ছে। রুবিনা মায়ের জীবন ভাবতে ভাবতে বুক ভেঙে আসে। এমন নয় সে অল্প বয়সী মেয়েটা মানিয়ে নিতে চেষ্টার কোনো ত্রুটি করেনি, কিন্তু তার স্বামী দিনের পর দিন তাকে নিঃশেষ করেছে নিজের কামনার আগুনে। কামনা শব্দটা রাখির মাথায় আঘাত করলো। রাফিন আর রাখির একান্ত সময়গুলো তো শুধুই কামনা। রাখি উত্তেজনায় বিছানায় উঠে বসলো, কিন্তু তাতে কোনো উভয়ের সম্মতি আর উপভোগের বিষয় থাকে। একটা নিঃশ্বাস ফেলে পাশে বালিশ আঁকড়ে ধরে রাখি চোখ বুজে স্বীকার করতে বাধ্য হলো, সেখানে তো ওদের দুজনের সম্মতি ছিল গ্রহণ আর দেয়ার ক্ষমতা। এমনকি তাদের নির্জন সময়গুলোতে রাফিন কখনো হিংস্র, অধৈর্য বা অমানবিক ছিল না, বরং ছিল সংযত, শান্ত, যত্নশীল। শরীরের সুখ তুচ্ছ বিষয় না মোটেও। রাখি জানে মনের সংযোগ থাকলে হয়তো আরও পরিপূর্ণ হয়। একান্ত দাম্পত্য সম্পর্ক অপরাধ নয়। পারস্পরিক ভালোবাসা থাকুক বা না থাকুক, যদি সেখানে সম্মান, সম্মতি আর মানবিকতা থাকে। কিন্তু রুবিনা মায়ের জীবনে তো এই তিনটাই ছিল অনুপস্থিত। একই সম্পর্ক, একই শব্দ, অথচ দুই জীবনে তার মানে সম্পূর্ণ ভিন্ন। এই উপলব্ধিটা রাখির বুকে কষ্টের মেঘ জমায়। দাম্পত্য তো শুধু বইয়ের সম্পর্কের নাম নয়, এটা একটা নীরব নিরাপত্তা আর মর্যাদার প্রতিশ্রুতি। আর যেখানে সে প্রতিশ্রুতি ভেঙে যায়, সেখানে এই সম্পর্কে থাকা খুব যন্ত্রণার। যেখানে ভালোবাসা নয়, শুধু ক্ষত জমতে থাকে। রিসেপশনের কার্ড চেপে চলে এসেছে। রাখির বাবা আর নতুন মা সেগুলো বিলাতে খুব ব্যস্ত। শপিংও চলছে। রুকিয়া এখন মোটামুটি সুস্থ। রাখিও বাসায় আজ 3টা দিন, আর 5 দিন পরে অনুষ্ঠান শুরু। মেহেদি, তারপর হলুদ। রাখি দুপুরের খাবার শেষ করে নিজের ঘরে বসে আছে। 3টা দিনে রাফিন বা রাখি কেউ কাউকে বিরক্ত করেনি, কারো স্বাধীনতায় আসেনি কোনো হস্তক্ষেপ। তবুও কিছু একটা রাখিকে পোড়াচ্ছে। হাত খোপা করতে করতে ভাবে, কাল ওই বাসায় যেতেই হবে দাওয়াত দিতে। এমন সময় যাবে যেন রাফিন না থাকে। একেবারে অনুষ্ঠান শেষ করে যেতে হলে যাবে। থাকুক ভদ্রলোক স্বাধীন, যত খুশি। রাফিন অফিসে বসে বসে এক দৃষ্টিতে পেপার ওয়েটটা দেখে যাচ্ছে, যেন কত মনোরম কিছু। মন অবশ্যই বিক্ষিপ্ত হয়ে আছে। এই জন্যই মেয়ে মানুষ রাফিনের পছন্দ না। ইন্টারকমে ফোন আসলো তক্ষণই। আকাশকে দেখে রাফিনের ঠোঁটে অল্প হাসি ফুটল। কিরে তুই হঠাৎ? বিনিময়ে আকাশ মুচকে হাসি দিল। নিজেকে মাসুদ রানার মতো ডাবল এজেন্ট বা স্পাই মনে হচ্ছে। এখানে ওকে রুবিনা আন্টি পাঠিয়েছেন। আহাম্মকের মতো বউ না থাকাতে রাফিনের সেই ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস খালাম্মাকে ভাবিয়েছে। তার উপর রাখি বাসায় আসছে না। সম্ভবত এরা পরস্পর ফোনেও কথা বলছে না। এপ্রিলের পচা গরমে ঘেমে গেছি রে। বড়লোকের অফিসে এসির বাতাস খেতে আসতাম। রাফিন এবার দিলখোলা হাসি দিল। তাই নাকি? তোকে আমি ভালোই চিনি বাপ। কাজে এসেছিস, তাড়াতাড়ি বল। আকাশ মুখোমুখি বসল। তোর মুখের এই অবস্থা কেন? বউ ভাত দেয় না? বউ তো বাসায় নেই। ও আচ্ছা, তাই সে স্ট্যাটাস। দারুণ স্বাধীনতা। কিন্তু দোস্ত, এত স্বাধীনতা হজম হচ্ছে তো? সামনে ঝুঁকে
আসে হালকা করে আকাশ। রাফিন খানিক ইতস্তত করে, তারপর ছোট্ট করে নিঃশ্বাস ফেলে। বুঝতে পারছি না, আমাদের মধ্যে কিছুই তো নেই তেমন যে হজম হবে না। হ্যাঁ, স্বাভাবিক দাম্পত্য সম্পর্ক বলতে যা বোঝায় তেমন হয়ে বলতে বলতে থেমে যায়। মনে পড়ে রাখি একদিন বলেছিল, নিজেদের দাম্পত্য নিয়ে মানুষের সাথে আলোচনা করে যে সে পুরুষ, তাকে সে ঘৃণা করে। আবার সেই দেহ আকাশ হাসে। বিবাহিত দম্পতি দিনের পর দিন একসাথে থাকবে, তাদের মধ্যে কিছু হবে না, এটা ভাবাটাই তো হাস্যকর। আমি সেসব জানতে চাইছি না। আমি জানতে চাচ্ছি, কোনোভাবে কি তুই রাখির অনুপস্থিতিকে অনুভব করতে পারছিস, নাকি তুই সত্যি স্বাধীনতাটুকু উপভোগ করছিস? আমি কনফিউজড আসলে। যতটুকু যা অনুভব করছি সেটা শুধুই দৈহিক টান, আর যদি কোনোভাবে তা না হয় তবে চুক্তির বরখেলাপ হয়ে যায় না? আকাশ শব্দ করে হাসে। এটা যে অন্য কিছু তোর স্ট্যাটাসে স্পষ্ট। রাফিনের মুখ লাল হয়ে যায়, যেন মুহূর্তে ওর ভেতরে অভিমানটা, ওর লুকিয়ে রাখা সত্যটা দিগম্বর হয়ে গেল। খানিক চুপ করে থাকে, তেমন কিছুই না। তুইও না বস, কফি অর্ডার করি। আকাশ আর কিছু বলে না। বাল্যবন্ধুর মুখে উত্তরটা লেখা। খুব ধীরে রাফিন জড়িয়ে যাচ্ছে। চুক্তি ভঙ্গের আর বেশি দেরি নেই। আকাশ চলে যেতে রাফিন মোবাইল বের করে নিজের স্ট্যাটাস আর রাখির লাভ রিয়েক্ট দেখে। রাখি কি কোনো খেদ অনুভব করেছে এতে? এসব ভাবতে ভাবতেই ফোন আসে ফ্যাক্টরি থেকে। রাখিদের কোম্পানি মূলত গার্মেন্টস অ্যাক্সেসরিজের ইম্পোর্টার। বোতাম, জিপার, লেভেল এসব তারা বাইরে থেকে এনে দেশের বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে সাপ্লাই দেয়। ট্রিপলে সম্প্রতি ইউরোপমুখী এক্সপোর্টের জন্য বড় একটা অর্ডার নিয়েছে। সেই অর্ডারের জন্যই বোতাম নেওয়া হচ্ছে রুফাইজা ট্রেডিং থেকে। চুক্তি অনুযায়ী বোতামের বড় একটি চালান নির্দিষ্ট সময়ে ফ্যাক্টরিতে পৌঁছেছিল, কিন্তু সমস্যা অন্য জায়গায়। ফ্যাক্টরির কোয়ালিটি টিম হঠাৎ করে একটি আপত্তি তোলে। এক ব্যাচ বোতামের কালার শেডে ভেরিয়েশন আছে। একই লটের বোতাম, কিন্তু সূক্ষ্মভাবে রঙের অমিল ধরা পড়েছে। খুব সাধারণ চোখে হয়তো বোঝা যাবে না, কিন্তু ইউরোপীয় বায়ারের স্ট্যান্ডে এই সামান্য পার্থক্যই বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তারা চাইলে পুরো শিপমেন্টে রিজেক্ট করে দিতে পারে। ব্যবসার হিসেবে এই ধরনের ঝুঁকি ভয়ঙ্কর। কাজ বন্ধ মানেই লক্ষ লক্ষ টাকার লোকসান। তার উপর সময় মতো ডেলিভারি দিতে না পারলে আন্তর্জাতিক বায়ারের কাছে বিশ্বাসযোগ্যতার জায়গাটা নড়বড়ে হয়ে যায়। এই ধরনের পরিস্থিতিতে সাধারণত সাপ্লায়ার কোম্পানির অপারেশন টিম বা সিনিয়র ম্যানেজার বিষয়টা দেখে। রাখিদের অফিসে সেই দায়িত্ব জাহিন হাসানের। রাফিনের কোম্পানির সঙ্গে রাখিদের কোম্পানির সম্পর্কটা এখন একটু আলাদা। এটা শুধু বায়ার আর সাপ্লায়ার সম্পর্ক নয়, বড় মাঝখানে আছে আত্মীয়তা। তাই ফ্যাক্টরি থেকে সিনিয়র অফিসার ইতস্তত করেও পুরো বিষয়টা খোলাসা করল। রাফিন এখন পুরো দস্তুর ব্যবসায়ী। চোখে বিরক্তি নিয়ে বাইরে তাকালো। এই জাহিন ছেলেটা আস্ত অপদার্থ। কাকে ফোন করবে, রাহাত আঙ্কেল নাকি রাখি? রাখির মুখটা মানসপটে ভেসে উঠতেই ব্যবসায়ী রাফিনের মন উতলা হয়ে ওঠে। নিজের মনের ভাব নিজের কাছে আড়াল করে ভাবে আলোচনা রাখির সাথেই করতে হবে। আগে একাধিকবার কোম্পানির বিভিন্ন জরুরি অবস্থায় রাখি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসেছে। সিদ্ধান্ত চূড়ান্ত করে সমাধানও দিয়েছে। যদিও ও সরাসরি ব্যবসা দেখে না, কিন্তু কোম্পানির বড় সিদ্ধান্ত, বিশেষ করে রিস্ক ম্যানেজমেন্ট বা অ্যাডজাস্টমেন্ট আর নেগোসিয়েশনের সময় শেষ কথা অনেক সময় রাখিরই থাকে। বাবাকে অসম্ভব ভরসা করেন এসব বিষয়ে। আর তাছাড়া এদিকে রুকিয়ার বিয়ে নিয়ে ওর বাবা ভীষণ ব্যস্ত। ঘরে এই মুহূর্তে ব্যবসার কথা তোলার পরিবেশ নেই। তাই অফিস থেকে জাহিন ভাইয়া ফোন করে সমস্যা আর ত্রিপলে থেকে রাখিকে মিটিংয়ে ডেকেছে শুনে রাখি তৈরি হয় নাই। বিড়বিড় করে, বাবা কতগুলো অপদার্থ রেখেছে অফিসে, এসব কোনো কথা? এত বড় অর্ডার। চুরি পড়তে পড়তে নিচের দিকে তাকায়। মিটিং কি রাফিনের সাথে? ঠিক তখনই ফোন বেজে ওঠে। ফোন ধরে সালাম বিনিময় করে রাফিন ঝড়ের গতিতে উগরে দেয়, চুক্তির একটা জায়গায় ঝামেলা হয়েছে, তোমার সঙ্গে সরাসরি বসে কথা বলা দরকার। আজ অফিসে আসতে পারবে? জাহিন ভাইয়াকে বলো মিস্টার রাফিন। আমাকে কেন বলে নিজে রাখি সত্যি অবাক হয়, কারণ ও জানে এসব দেখার কথা জাহিন ভাইয়ার হলেও
সে অপদার্থ। তবু কোন জেদে যে হেসে বলল, মিসেস রুফাইজা বলতে বাধ্য হচ্ছি, মিস্টার জাহিন একটা অপদার্থ। মাকাল ফল তুমি আসবে নাকি রাহাত আঙ্কেলকে বলবো? রাখি তো তৈরি হয়ে আছে, আসছি। রাখি রাফিনদের অফিসে ঢোকে খুব পরিচিত ভঙ্গিতে। এই বিল্ডিংটা অনেক চেনা আর পরিচিত রাখির, অথচ আজ যে সব কিছু একটু অচেনা লাগে। যদিও সবই আগের মতো, তবু কোথাও একটা অস্বস্তি লেগে আছে। মাথা ঝেড়ে অস্বস্তিটুকু ফেলে দেওয়ার চেষ্টা করে। এখনও রাখি শুধু একজন ব্যবসায়ী, বই অন্য কিছুই না। কারো স্ত্রী বা কন্যা নয়, এসেছে রুফাইজের ট্রেডিংয়ের প্রতিনিধি হয়ে। রাফি নিজের চেম্বারে বসে আছে। রিসিপশনের আগেই বলা আছে রাখি দরজা খুলে সালাম দিয়ে আসার অনুমতি চাইতে রাফিন তাকায় রাখির দিকে। বুকের মাঝে যেন শত শত অভিমান আর অভিযোগ ঢেউ উঠে যায় রীতিমতো। সালামের উত্তর দিয়ে রাফিন বলে, এসো। খুব স্বাভাবিক ভঙ্গি, কোনো বাড়তি সৌজন্য নেই, আবার অবহেলাও নেই। রাখি চেয়ার টেনে বসে, ব্যাগ থেকে নোটপ্যাড বের করে, কলম হাতে নেয়। বলো, সমস্যা কোথায়, কী হয়েছে? রাফিন তাকায়। রাখির মুখের প্রতিটি মাংসপেশি টান টান। রাফিন ধীরে ফাইলটা এগিয়ে দেয়। এই ব্যাচটা দেখো, কালার শেড অফ, খুব সামান্য কিন্তু বায়ার ধরেছে। রাখি কাগজগুলো চোখ বুলিয়ে নেয়, একদম খাঁটি ব্যবসায়ের মতো, অথচ বুক দুরু দুরু করছে, ইচ্ছে করছে একবার তাকিয়ে রাফিনকে দেখতে। সে ডিফারেন্সটা মাইনর, মুখ তুলে তাকায়। রিপ্রসেস করা যাবে, কিন্তু তাতে টাইমলাইন স্লিপ করবে। টাইম আমাদের নেই। রাফিন কণ্ঠে সামান্য চাপ দেয়, বিরক্তি স্পষ্ট। লাইন বন্ধ হলে ক্ষতি আমরা নেব না। রাফিন খুব ঠান্ডা গলায় কথাটা বলে। রাখি চোখ তুলে তাকায়, সে চোখে জিজ্ঞাসা, লাইন বলতে ঠিক কী বোঝাচ্ছ? রাফিন চেয়ারে হেলান দেয়, মুখে বিজ্ঞের হাসি। প্রোডাকশন লাইন, গার্মেন্টসের একটা লাইন বন্ধ মানে শুধু কাজ থামা না, শত শত শ্রমিক বসে থাকবে, মেশিন বন্ধ থাকবে, তবু বেতন, বিদ্যুৎ, ওভারহেড সব চলবে। আমি প্রতিদিনের ক্ষতিটা লাখে গিয়ে দাঁড়াবে। রাখি বাকিটা নিজে যোগ করে মাথা ঝাঁকায়, বিষয়টাও জানে, কেন জিজ্ঞেস করতে গেল ধর। রাখি চোখ তুলে তাকায়, তাহলে চাপটা পুরোপুরি সাপ্লাইয়ের উপর দিচ্ছ? ব্যবসা তো তাই। রাফিনের গলায় পেশাদার কঠোরতা। ইমোশন দিয়ে ব্যবসা চালানো যায় না। এক সেকেন্ডের জন্য রাখির মুখ শক্ত হয়ে যায়। ইমোশনের কথা কেন আসছে? আমি কি কোনো প্রভাব খাটিয়েছি কোথাও? রাফিন বুঝে যায় কোথাও একটা ভুল কথার সীমা ছিঁড়ে ফেলেছে। আমি ব্যবসার কথাই বলছি। রাখি ফাইলটা টেবিলে নামিয়ে রাখে, চোখে এখন হিসেবি মনোযোগ। চুক্তি অনুযায়ী বোতামের চালান তো সময় মতোই ফ্যাক্টরিতে পৌঁছেছে। সমস্যা হলো কালারে, তাই তো? রাখি ভ্রুকুটি করে। রাফিন একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে ঝুঁকে বসল। মাল পৌঁছেছে ঠিকই, কিন্তু আমাদের কোয়ালিটি কন্ট্রোল টিম রিপোর্ট দিয়েছে বিশাল একটা অংশে শেড ভেরিয়েশন আছে। একই লটের বোতাম, কিন্তু কালার মিলছে না। ইউরোপীয় বায়ার এই সামান্য পার্থক্য ধরবে এবং পুরো শিপমেন্ট রিজেক্ট করে দেবে। বুঝিয়ে বলতে পারলাম কি মিসেস রুফাইজা? রাখির মুখ মেঘ জমে, মুখে কিছু ভাবছে। কতটা মাল এমন? প্রায় 15%। এই ঘাটতি দিয়ে আমরা প্রোডাকশন শুরু করতে পারছি না, কারণ লাইনের মাঝপথে বোতাম ফুরিয়ে গেলে পুরো মেশিন সেটআপ বন্ধ রাখতে হবে। আমাদের হাতে একদম সময় নেই। আর এর জন্য আমি যদি আমার প্রোডাকশন লাইন বন্ধ হয়, তবে সেই পেনাল্টি বা লিকুইডেট ড্যামেজ কিন্তু তোমাদের উপর আসবে। এই কথাটা বলতে গিয়ে রাফিনের বুকের ভেতরটা একটু খসখস করে ওঠে, কিন্তু ব্যবসার টেবিলে আবেগের কোনো জায়গা নেই। রাখি এবার কয়েকটা ফোন করে, কিছু বিষয় দেখে মোবাইলে, তারপর স্থির হয়ে বসে। আমি বুঝতে পারছি না একটা সমাধান হতে পারে। আমাদের স্টকে একই কালারের কিছু বাড়তি বোতাম আছে, যেগুলো অন্য বায়ারের জন্য আনা হয়েছিল। তাদের এত তাড়াহুড়ো নেই, ওগুলো আমরা সরাসরি তোমাদের ফ্যাক্টরিতে পাঠিয়ে দিতে পারি। রাফিন একটু থেমে প্রশ্ন করে, তাতে কিন্তু ট্রান্সপোর্ট আর এমার্জেন্সি হ্যান্ডেলিংয়ে বাড়তি খরচ আসবে, কিন্তু লাইন বন্ধ হওয়ার লসের চেয়ে সেটা অনেক কম। রাখির মুখটা মলিন হয়, মাথার ভেতর দ্রুত হিসেব চলছে। বাবার ম্যানেজমেন্টের গাফিলতির খেসারত দিতে হচ্ছে এভাবে। রাফিন এবার একটু নরম গলায় বলল, এই কস্ট শেয়ারিং হবে, তাহলে পুরোটা তোমাদের উপর চাপানো ঠিক হবে না।
চেয়ারে হেলান দেয়। আর এটা ইমোশন না, এরকম করা হয় সাধারণত। কথাটা শেষ হতে দুজনের মাঝখানে নীরবতা নেমে আসে। তাহলে আমি এখন আসি। রাফিনের হঠাৎ দম বন্ধ লাগে, অস্ফুট ডাকে, রুফাইজা, রুকেয়ার বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি কেমন চলছে? ভালো, আজ যাব ওয়ারি কার্ড দিতে। দিয়ে রাফিন আশা নিয়ে তাকায়, বাসায় ফিরে যাব। আচ্ছা। এই অল্প কণ্ঠের আস্থা রাখির মাথায় আগুন জ্বালিয়ে দিল। কারো পরাধীনতার কারণ হতে চাই না বলে আরেক দিকে তাকালো। রাফিন তাকে দেখল। রাখির মুখের পরিবর্তন। বাদলা দিনের মেঘ যেন আস্তে আস্তে রাখির মুখে স্থান করে নিচ্ছে। স্বাধীন আমি একা ছিলাম এই কয়দিন, আমার চুক্তির পার্টনার ছিল না বুঝি? হালকা খোঁচা দেবার প্রয়াস। ছিল নাকি ছিল না তাকে তো দুনিয়া শুদ্ধ মানুষকে জানাতে হয়নি, তাই না? গলায় ঝাঁজ। রাখির মুখে এমন মেঘ দূর হয় রাগের লাল আভা। হয়তো, কিন্তু সে তো মনে মনে খুশি ছিল। সামান্য একটা ফোন করার প্রয়োজনীয়তা বোধ করেনি। রাফিনের গলায় একটা ঠান্ডা অভিমান মিশ্রণ, ভর্ৎসনা যেন। রাখির বুকের মাঝে একটা কেমন অনুভব হয়। মুখ নামিয়ে বলে, তাই বুঝি আমি স্ত্রী বা অর্ধাঙ্গী বলেই কি সব দেয় আমার? ফোন কি একা আমার দেবার কথা, নাকি অন্য কেউ দিলে তার পুরুষসত্তা ক্ষুণ্ণ হয়? রাফিন হতবিহ্বলভাবে তাকিয়ে থাকে। শুকনো একটা ঢোক গিলে বলে, আমার ঘাট হয়েছে এসব কথা তোলা। মায়েরই কত কথা জানো তুমি, নিজেকে আমার স্ত্রী ভাবো, তাহলে তুমি ভাবো না? না ভাবলে কোন অধিকারে বলতে বলতে কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। নিজের ওপর বিরক্ত হয়ে রাখি। আসছি এখন। অভিমান আর রাগে থমথমে মুখ তুলে রাখি ব্যাগ কাঁধে তোলে। রাফিন কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। মনে পড়ে যায় একটা গান, মোর প্রিয় হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল, কর্ণে দোলাব তৃতীয়া, তিথির সত্যি চাঁদের দুল। রুকিয়া খুব খুশি, উচ্ছ্বাসের সঙ্গে নিজের হলুদ আর মেহেদির সমস্ত আয়োজন করছে। শরীর এখন ভালো, নাকের ব্যথা আর ফোলা ভাব কমেছে। পারিবারিক মেসেঞ্জার গ্রুপে সারাদিন বিয়ের মেসেজ, মেহেদি অনুষ্ঠান কে কী করবে, হলুদের থিম কি ইত্যাদি। রাখি সব দেখছে, কিন্তু কোনো উৎসাহ পাচ্ছে না। রাফিনের সঙ্গে আলাপ সেরে অফিসে গিয়ে কাজ গুছিয়ে আবার বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা ঘনিয়ে আসলো। আকাশের গায়ে চিত্রকর্মের মতো ঝুলে থাকা নানা রঙের মেঘগুলো ধীরে ধীরে যেন আধারে পরিণত হতে লাগলো। রাখি বাসায় এসে এক গ্লাস পানি খেয়ে নিজের ঘরে চোখ মুদে শুয়ে রইল। একটা অস্বাভাবিক ব্যাপার, রাখি কখনো এই সময় শুয়ে থাকে না। রাখির জীবনে বিগত দিনগুলোতে সব অস্বাভাবিক জিনিসই ঘটছে। আপু শোনো। রুকিয়া পাশে এসে বসে। আমার মেহেদিতে তোমাকে কিন্তু সবুজ কাতান পরতে হবে। থিম হচ্ছে সবুজ, হাত নেড়ে বলল রুকিয়া। আর আমি নিচ্ছি সবুজ রঙের লেহেঙ্গা। কিন্তু তুমি জানো সানা আপুকেও দিতে হবে সেম লেহেঙ্গা আমার মতো। এটা বাড়াবাড়ি না? রাখির কোনো ভাবান্তর না দেখে হাত দিয়ে একটা ঠেলা দিল। এই আপু, আমি শুনেছি এসব ভেবে এখন লাভ নেই। ও একটু এরকমই, তোকে মানিয়ে নিতে হবে। আর না নিলে মারামারি করবি নাকি? এখন যা, আমাকে একটু শুয়ে থাকতে দে। রুকে অবাক হয়ে বোনের দিকে তাকিয়ে রইল। কী হয়েছে আপুটার? সব সময় আপুটা কত বুঝিয়ে আদর করে কথা বলে, আজ এতটা বিরক্ত কেন? নাসরবান্দার মতো রাখির বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আপু কি হয়েছে আপু? দুলাভাইয়ের সঙ্গে কোনো ঝামেলা? রাখির মেজাজটা আরও খারাপ হয়ে গেল। বিয়ের পর সব কিছুতেই কেন যে জামাইকে টেনে আনে মানুষ? কিছু না, তবে কিছু না বলে শুয়ে থাকা আর হলো না। আজকে রাখির শ্বশুর বাড়িতে কার্ড না দিলে খুব খারাপ দেখাবে। এই কথাটা সকাল থেকে নতুন মা গেয়ে যাচ্ছেন, তাই রাখিকে এসে উঠিয়ে দিলেন। ভদ্রমহিলা বোকা হলেও সাংসারিক জ্ঞান আর বিচক্ষণতায় বুঝে ফেলেছেন কিছু একটা ঝামেলা তো আছে। খানিক অভিমানে উথলে উঠল মনটা, ঠিক জাল হওয়া দুধ উথলে ওঠার মতো। তিনি কি সংসার জীবন নিজের বুক দিয়ে আগলে রাখেননি? রাখি কেন নিজের কথাগুলো তাকে বলে না? অথচ রাখির বান্ধবীদের সঙ্গে তার কত ভালো সম্পর্ক। রাখি তৈরি হতে হতে ঘড়ির দিকে তাকায়। এখন গেলে আর রাফিনের সঙ্গে দেখা হয়ে যাবে। আয়নায় নিজের দিকে তাকায়, দেখা হলে হবে। এই বয়সে এসে এতটা ছেলে মানুষের অভিমান মানায় না।
সন্ধ্যায় সারা বাড়িতে ধূপ দিয়ে রেনু মায়ের ঘরে গেল। মায়ের জন্য এখনও নার্স আছে। খানিকটা বিরক্ত রেনু বিষয়টা নিয়ে। মায়ের সেবা নিজেই করতে পারে রেনু, বাইরের লোক অযথা। কিন্তু রাফিনকে এসব কথা কে বোঝাবে? রাখি এদিকে আজ 4টা দিন বাসায় নেই, ভালো লাগছে না। যত যাই হোক, হুট করে এভাবে বাপের বাড়ি পড়ে থাকা কোনো কথা না। মানুষ কখনো নিজের পিঠ নিজে দেখতে পারে না। ঠিক তেমনি রেনুও যেন ভুলেই গেল ওর নিজেও বাপের বাড়ি পড়ে আছে বিয়ের পর থেকেই। একদা ঢাকা শহরে এসেছিল রিক্ত যে যুবক, সে এখন ভালো বিত্তের মালিক। রাফিনদের পারিবারিক যে ব্যবসা, সেটা সম্পূর্ণটাই দেখাশোনা করে জাভেদ। একটা নির্দিষ্ট বেতনের পাশাপাশি ব্যবসার লাভের একটা অংশ জাভেদ পায়। জাভেদ কিছুতেই সেটা নিতে চায়নি, কিন্তু রুবিনা মা বলেছেন এটা জাভেদের প্রাপ্য। জাভেদ না দেখাশোনা করলে সেই ব্যবসাটা কবেই ভেসে যেত, অথবা রাফিনের ছোট চাচা নিজেই সেটাকে গ্রাস করে নিত। রুবিনা সিদ্দিকা অন্যরকম, এর জন্য রেনু তার রুবিনা মায়ের এতটা ভক্ত। নিজের দেশের বাড়িতে জাভেদ মামাদের বিল্ডিং তুলে দিয়েছে, নিজে জমি কিনে ঘাট সাজানো পুকুর, ডুপ্লেক্স বাড়ি, সামনে বাগানও করেছে। বাড়িটার নাম রেনু নিবাস। জাভেদের সমস্ত কিছুই রেনুর নামে। রেনু ঠাট্টা করে বলে, সব নিয়ে পালিয়ে যাব, কিন্তু তুমি চলে যাওয়ার মানেই আমার সব চলে যাও রেনু। তুমি না থাকলে কিছু কাগজ আর ইট পাথর দিয়ে আমি কি করব? ঠিক এভাবেই উত্তর দেয় জাভেদ। রেনু এই লোককে কিভাবে ঠকাতে পারে? কখনোই পারে না। তবু মনে হয় কোথাও হয়তো ঠকাচ্ছে খুব সূক্ষ্মভাবে, দৃষ্টির অন্তরালে। শ্বশুরবাড়িতে কালে ভদ্রে যায় রেনু, তবে না গেলেও ঢাকায় বসে ওই বাড়ির অনেক কিছু নিয়ন্ত্রণ করে রেনু নিজে। রেনু জানে এই সমস্ত কিছুই টাকা পয়সার খেলা, এই দুনিয়া টাকার বশ। তবে এই বশে রাখার, কৃতিত্ব করার বিষয়টা রেনু উপভোগ করে। মায়ের ঘরে ঢুকে যেন থমকে গেল। জানালা দিয়ে উদাস হয়ে মা বাইরে তাকিয়ে আছেন। নার্সকে বাইরে বাইরে যেতে বলল রেনু। মা পাশে এসে দাঁড়ায়, মন খারাপ? না রে, আজ রাখিরা আসবে বিয়ের দাওয়াত দিতে। হ্যাঁ মা, আমি সব ব্যবস্থা করেছি, এসব ভাববেন না, আপ্যায়নে কোনো ত্রুটি হবে না। রাফিনের মধ্যে এসে যাবে। আজকে আপনার ছেলের বউ থাকবে? থাকবে। রহস্যময় হাসেন রুবিনা সিদ্দিকা। বুঝি না বাপু, এদের কি এত ঝামেলা বা সমস্যা, আর রাফিন এত কাঠখট্টা? ভুরু কুচকেনে রেনু। তবুও তোর আদরের। রেনু বিষণ্ণ হাসে। এই বাসায় আসার পর রাফিনকে পেয়েছে 10 বছরে। কি আদর লাগতো, কিন্তু রাফিন হঠাৎ করেই যেন রেনুর প্রতি বিরূপ হয়ে যায়। কারণ অবশ্যই সেই লোক একটা মানুষ কত মানুষের জীবনে প্রভাব ফেলবে। দীর্ঘশ্বাস ফেলে তখনই ডোরবেল বেজে ওঠে। উঠে দাঁড়ালো রেনুকে। রাফিন নাকি রাখির মা বাবা কার্ড দিতে খালি হাতে আসেননি, ঝুড়িভর্তি ফল মিষ্টি। রাখির শাশুড়ির জন্য ঢাকার জামদানি শাড়ি, রেনু আপার জন্য আলাদা শাড়ি, জাভেদ ভাই আর রাফিনের জন্য সুটের কাপড়। এই জিনিসগুলো রাখির ভালো লাগছিল না। ভালো লাগার কথা ছিল, কিন্তু লাগছিল না। রাফিনকে জানে কি খোঁচা দিয়ে বসে। আবার নতুন মা এত খুশি, বাবার মুখে এত সন্তুষ্টির হাসি, কিছু বলাও যাচ্ছে না। তাদের কথা রাখির বিয়ে এত তাড়াহুড়ো করে হয়েছে, অনেক কিছুই তখন করা যায়নি। এখন সেই যেন অপূর্ণতাগুলো ঢাকতে এত আয়োজন। মেয়ের বাবা মা বলে কথা, এই কথাটা শুনলে রাখির শরীর জ্বলে ওঠে আরও। ড্রয়িং রুমে সবাই বসে আছে, কথা চলছে, হাসি, সৌজন্য, খোঁজখবর, এইসব আর কি। রুবিনা মা এখন অনেকটা সুস্থ, কিন্তু রাখির মন পড়ে আছে নিজের রুমটার ওপর রাখির অধিকার আছে কি না, সে প্রশ্ন আজকাল ওর নিজেও জানে না। রুমের মানুষটার ওপর তো কোনো অধিকারই নেই, এটা দিনের আলোর মতো স্পষ্ট। উল্টোটাও কি ঠিক নয়? মানুষটার কি রাখির ওপর কোনো অধিকার আছে? আর রাখি বা এত অধিকার নিয়ে ভাবছে কেন? এই ভাবনার মাঝেই রেনু শব্দ করে নাস্তা টি টেবিলে নামিয়ে রাখে নাস্তাগুলো। রাখি, খাবার শেষ করে তোমার মাকে তোমার রুমটা দেখিয়ে আনো। বিবাহিত মেয়েরা শ্বশুরবাড়িতে কেমন আছে সেটা দেখো, মায়েদের শান্তি। কথাটা খুব সাধারণ, খুব ঘরোয়া, কিন্তু তাতে একটা মৃদু সন্তুষ্টি আছে। যেন দেখুক ঘুরে কোন বাড়িতে মেয়ে বিয়ে দিয়েছে। এই বাড়ি নিয়ে রেনু আপার গর্ব অনুভব করতে পারে রাখি।
তবে রাখির নতুন মা হাসিতে বিগলিত হয়ে যায়। আমি জানি এ বাসায় আমার রাখি খুব ভালো আছে, সবার কথা খুব বলে, তাই? রুবিনা সিদ্দিকা খুব ধীরে বলেন, তাই? শব্দটার ভেতর কিছু একটা ছিল, সন্দেহ নাকি অভিমান রাখি ঠিক বুঝতে পারে না, কিন্তু কথাটা ওর বুকে কোথাও গিয়ে লাগে। ইস, রুবিনা মা মাত্র সুস্থ হচ্ছেন আর এই সময় রাখি বাসায় 4 দিন ধরে আসেনি। সে অভিমান কি এখনও রয়ে গেছে রুবিনা মায়ের মনের কোথাও? কিন্তু রাখির অভিমান সেটা কাকে দেখাবে? রেনু আর কথা বাড়তে দেয় না। নাস্তা শেষ হতেই প্রায় ঠেলে রাখিকে রুমে পাঠিয়ে দেয় নতুন মায়ের সাথে। রাখি নিজের রুম ঘুরিয়ে দেখায়, সব কিছু পরিপাটি গোছানো। রাফিন সব সময়ই জিনিস গুছিয়ে রাখে। পড়ার টেবিলে শুধু একটা বই আধ খোলা পড়ে আছে। সুনীলের ভালোবাসার দুঃখ। রাখি বইটা তুলে জায়গা মতো রাখতে যায়, তখনই চোখে পড়ে বইয়ের পেছনে গোটা গোটা অক্ষরে লেখা শুধু একটা নাম, রুফাইজা। হঠাৎ একটা অন্যরকম ভালো লাগায় রাখির ভেতরটা তীর তীর করে কাঁপতে থাকে। রাখি শক্ত করে বইটা বুকে চেপে ধরে রাখে। ঠিক তখনই গাড়ির আওয়াজ যে শোনা যায় বারান্দা ছাপিয়ে। রাখি সংকুচিত হয়, রাফিন এসেছে সম্ভবত। নতুন মা তখন রেনু আপার সাথে গল্পে মগ্ন। ঘরের জিনিসপত্র দেখছে, প্রশংসা করছে। রাখি আর 1 সেকেন্ডও দাঁড়ায় না, দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। মনে হয় কিছু একটা চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে যেমন অনুভূতি হয়। নিজের ঘরে প্রবেশ করে রাফিন থমকে গেল। রুফাইজে এসেছিল কি? রুফাইজের গায়ের সৌরভ যেন বাতাসে ভাসছে। এটা কি ভ্রম? স্বাদ আর ঘ্রাণে নিশ্চয়ই ভ্রম হয় না? হ্যাঁ, আসার তো কথা। মুখ ধুতে ধুতে নিজের প্রতিবিম্বের দিকে তাকায় রাফিন, কিন্তু এতটুকুতেই ওর এমন অস্থির লাগছে কেন? রাফিন বুঝতেও পারছে না রাখির অনুপস্থিতি ওর গোটা জীবনে কি শূন্যতা এনে দিয়েছে। সব কিছু এলোমেলো হয়ে গেছে। মন কখনই মস্তিষ্কের কথায় চলে না। একটা অদৃশ্য জিনিস যার অস্তিত্ব নিয়ে বিজ্ঞান এখনও কিছুই আবিষ্কার করতে পারেনি, সে অচিন জিনিসটাই মানুষকে পরিচিত করে। রুবিনা মায়ের ঘরে তখন সবাই গল্পে ব্যস্ত। মূল আলোচনা চলছে রাতের খাবার নিয়ে। রাখির মা বাবা ক্রমাগত মাথা নাড়ছেন বিনত ভঙ্গিতে। রাখি ঘড়ির দিকে তাকাচ্ছে, এখন ওটা উচিত, রাত হয়ে যাচ্ছে। রাফিন এতক্ষণে নিশ্চয়ই নিজের ঘরে ফ্রেশ হচ্ছে। বরাবরের মতো রাফিন ডাইনিংয়ে এসে দাঁড়ায়। চা আর বিস্কুট খেয়ে মায়ের ঘরের কাছাকাছি যেতেই রাখির কণ্ঠ শুনতে পায়। একটা তীব্র বন্য অভিমান মুহূর্তে ওকে গ্রাস করে নেয়। মা, আজ আমাদের ওঠা প্রয়োজন, আরও 2 জায়গায় যেতে হবে কার্ড দিতে, তুমি থাকো। রুবিনা সিদ্দিকের কণ্ঠ আশ্চর্য রকম ঠান্ডা। রাফিনের বাল্যবন্ধু আকাশ কাল সন্ধ্যায় আমাদের দাওয়াত করেছে, উপলক্ষ অবশ্যই তুমি, তবে তুমি চাইলে দাওয়াতটা এড়িয়ে যেতে পারো। না না, তা কেন? রাখি কিছু বলার আগে নতুন মা বলে ওঠে, রাখি এখনই বাসাতেই থাকুক, একবারে মেহেদির দিন যাবে। রুবিনা সিদ্দিকা রাখির দিকে তাকান আর ডাইনিংয়ে কান খাড়া করে দাঁড়িয়ে থাকে রাফিন। বুকের ভেতর রক্তচাপ বাড়ছে। উত্তরটা শোনার জন্য অদ্ভুত এক উৎকণ্ঠে অপেক্ষা করছে রাফিন। রাতে খাবারের টেবিলে কথাবার্তা তেমন হয় না। রুবিনা সিদ্দিকা রাখির দিকে তাকে বলেন, তোমার বাবা মা রাতের খাবার না খেয়ে চলে গেল, বিষয়টা ভালো লাগলো না। তুমিও যেতে দিলে তাদের অধিকার, এ বাড়ির আপ্যায়ন। রাখি মুখের খাবার শেষ করে ধীরে বলে, আরেকদিন বলবো মা, আজ রুকিয়া বাসায় একদম একা, তাছাড়া আরও 2 জায়গায় যেতেও হবে। রেনু সবাইকে খাবার পরিবেশন করছে। জাভেদ মাত্র এসেছে। এরা খেয়ে নিলেও ওরা 2 জন বসবে। জাভেদ কখনো মায়ের সঙ্গে বসে খায় না। রেনু বুঝতে পারে সংকোচ, হয়তো থাকুক কিছু সংকোচ। রাফিন চুপচাপ খাচ্ছে। রাখির বাসা থেকে আসা উপহারগুলো দেখছে। এসবের কোনো প্রয়োজন ছিল না, রাখিও মানা করেনি কেন কে জানে। যতবার রাখির দিকে তাকাচ্ছে একটা অচেনা পুলক অনুভব করছে। একদম অস্পর্শ অবস্থাতেও শরীরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে যেন। একা ওর এমন লাগে তাহলে মুশকিল। রেনু হঠাৎ বলে ওঠে, রাফিন, মায়ের আর নার্সের প্রয়োজন নেই, বাদ দিয়ে দাও। তারপর রাফিনের খাবার প্রায় শেষ গ্রাস মুখে তুলে তাকায় রেনুর দিকে, আমি আছি না?
তোমাকে যে ভরসা করতে ইচ্ছে করে না। কথাটা ঠাস করে বলে ফেলে রাফিন। রাখিও খাবার শেষ অস্ফুট উচ্চারণে বলে, রাফিন। একই সঙ্গে রুবিনা সিদ্দিকাও। রাফিন। ওনার কণ্ঠ চড়ে যায়। রাফিন কিছু না বলে উঠে দাঁড়ায়, হন হন করে বেসিনে গিয়ে হাত ধুয়ে নেয়। আর রেনু যেন পায়ে শেকড় গজিয়েছে, ঠায় দাঁড়িয়ে থাকে, দুই চোখ ছাপিয়ে জল গড়ায়। হঠাৎ যেন সংবিত ফিরে পায়, ছুটে কোথাও চলে যাওয়ার আগেই শুনতে পায়, তোর দোষ, এই বেয়াদব ছেলেটাকে এত ভালোবাসিস কেন? ভালোবাসবো না? চোখ মুছে হাসি রেনু। ছোট মানুষ, 35 বছর বয়সে কেউ ছোট হয় না রেনু। আর কথা বলবি না ওর সঙ্গে। রেনু কিছু বলে না, ধীরে সে স্থান ত্যাগ করে। রাখির খুব খারাপ লাগে, মন চায় রাফিনকে দুটো কথা শুনিয়ে দিতে। কি এত অহংকার এই লোকের? রুবিনা সিদ্দিকা শান্ত গলায় বলেন, রাখি, তুমি জানো মানুষ তাকে কষ্ট দেয় যাকে সে ভালোবাসে। রেনু যদি আজ মুখ ফিরিয়ে নেয়, রাফিন সহ্য করতে পারবে না, এটাও সত্য। যে কোনো খারাপ অভ্যাস রেনুর ভালোবাসা পাওয়ার অভ্যাস হয়ে গেছে রাফিনের। রেনু অবহেলা শুরু করলেই ছেলেটা বোনের প্রতি ভালোবাসা উপলব্ধি করবে, কিন্তু রেনু বোঝেই না। রাখি ধীরে বলে, আচ্ছা মা, ইচ্ছা করে কি অবহেলা করা যায়? যায় না। রুবিনা সিদ্দিকার কণ্ঠ ভারী হয়ে আসে। ভালোবাসার মানুষকে অবহেলা করা কঠিন, কারণ অবহেলা মানে মুখ ফিরিয়ে নেওয়া নয়, নিজের ভেতরের অনুভূতিকে দমিয়ে রাখা। সেটা করতে গেলে নিজেরই ক্ষতি হয়, এটাই ভালোবাসার দুর্বলতা। তিনি একটু নরম স্বরে যোগ করেন, কিন্তু কখনো কখনো দূরত্বই মানুষকে আয়না দেখায়। রেনু যদি একদিন চুপ করে যায়, কথা কমিয়ে দেয়, তখন রাফিন বুঝবে হয়তো বোনের শূন্যতা। রাখি আর কিছু বলে না। হঠাৎ তার মনে হয় এই কথাগুলো শুধু রেনু আপা আর রাফিনের জন্য নয়, কোথাও যেন রাখির নিজের জীবনের দিকেও আঙ্গুল তুলে আসছে। রাখি আর কিছু বলে না, উঠে যায় রেনুর খোঁজে। রাখি রেনুকে পায় রান্নাঘরে, খাবার গোছাচ্ছে। রাখিকে দেখে হাসে, আরে তুমি আপসেট হচ্ছ কেন? আমাদের সম্পর্ক টম অ্যান্ড জেরির মতো, যাও ঘরে যাও। আমি ক্ষমা চাইছি আপু। কথাটা বলতে গিয়ে রাখির কণ্ঠ থেমে যায়। রাফিনের হয়ে ও কেন ক্ষমা চাইছে, কি অদ্ভুত। রেনু হঠাৎ রাখিকে জড়িয়ে নেয়। আমার ভাইটা একটু বেশি ভালো, অন্যায় মানতে পারে না। আমার অনেক ভুল আছে রাখি। যাই হোক, তুমি মায়ের ডায়েরির যত পড়বে তত বুঝতে পারবে ওর ক্ষত। এই ডায়েরি রাফির নিজেও পড়েছে। কথাটা শুনে রাখি চমকে যায়। আমার ভাই অনেক ভালো, তুমি ওর সঙ্গ থেকে সব সময়। ভালোবাসা সব কিছুর সমাধান না, কিন্তু ভালোবাসা অনেক কিছুর উপশম। রাখি খুব ধীরে রুমে ঢোকে। আজ অদ্ভুত অনুভূতি হচ্ছে, রাফিন ঘরে নেই, কোথায় গেল? অনুশোচনাও কি হয় না লোকটার? আহারে রেনু আপা তবুও ভাইয়ের সাফাই গাইছেন। ফ্রেশ হয়ে একটা সুতির সালোয়ার পরে বিছানায় বসতে রাফিন ঢুকে দরজা বন্ধ করে দেয়। শব্দটায় রাখি আপাদমস্তক কেঁপে ওঠে। নিজেকে ধমক দেয়, এই লোকের সঙ্গে বদ্ধ ঘরে আজ প্রথম নয়, এমনকি স্বাভাবিক দাম্পত্য সম্পর্ক হয়েছে, তবু আজ কেন এমন লাগছে? কোন যুক্তিতে এই অনুভূতি মাপা যায়? রাফিন ফ্রেশ হয়ে আসে। রাখি তখন একইভাবে বসে আছে। রাফিন বিছানার অন্য প্রান্তে বসে গলা খাকারি দিয়ে বলল, ম্যাডাম সব ঠিক আছে? রাখি তাকায় না। ম্যাডাম শব্দটা কানে লাগে। কি ঠিক থাকবে? কারো তো মেজাজের লাগাম নেই। সব মানে সব। একটু থেমে যোগ করে, বিয়ের আয়োজন কেমন চলছে? আচ্ছা, আমাদের জন্য জামা কাপড়, এটা কি বিষয়? প্রশ্নটা করেই ফেলেই রাফিন অনুশোচনা করে। রাখি এবার তীব্র চোখে তাকায়। চলছে, সবাই খুব এক্সাইটেড। আর জামা কাপড় আর আমাদের সম্পর্কের বাধ্যবাধকতা তুমি না চাইলে ফেরত দিয়ে আসবে। রাফিন হেসে ফেলে, সেটা তোমার ক্ষেত্র তো তাই। এই যে বাধ্য হয়ে থাকতে হচ্ছে, নিজে থেকে তো থাকছ না তাই না? প্রশ্নটা অজান্তেই বেরিয়ে যায়। রাখি উত্তর দেয় না। লোকটা যেন ইচ্ছে করে খোঁচা দিচ্ছে, তুমিও তো আসতে বলনি। এই ছোট্ট বাক্যটার ভেতর জমে থাকে সব হিসাব, রাখির সব অভিমান আর রাফিনের না বোঝা অংশটা। রাফিন গলা পরিষ্কার করে, শোনো, আমি ভেবেছিলাম তুমি ব্যস্ত, বোনের বিয়ে। আমি ভেবেছিলাম তুমি স্বাধীন। রাফিন তাকিয়ে থাকে। শালার একটা স্ট্যাটাসের জের কতদিন টানতে হবে কে জানে।
ঘরের বাতি নিভে গেলে আধার নেমে আসে, তবু অল্প আলো ঝুলে থাকে চারদিকে। রাফিন রাখিকে আলতো জড়িয়ে নেয় প্রতিবারের মতো। আলোতে যা অস্পষ্ট, আধারে তা যেন স্পষ্ট আর সরব। রাখি চোখ বুজে সেই আলিঙ্গন অনুভব করতে করতেই ভাবতে থাকে, রাফিন কি তার বাবার মতো প্রয়োজনে হিংস্র হতে পারে? আজ যদি সে সম্মতি না দেয় তবে কি খোলসটা ভেঙে যাবে? রাখি ধীরে রাফিনের হাত সরিয়ে দেয়। তুমি চাইছো না? রাফিনের কণ্ঠ নরম। না। রাখির কণ্ঠ কেঁপে যায়। মিথ্যে বলতে মন বিদ্রোহী হয়, তবু একটা পরীক্ষা করতে চায়। কিছুক্ষণ নীরবতা। রাফিনের ভেতর কোথাও যেন ধাক্কা লাগে। দীর্ঘশ্বাস ফেলে আবার জিজ্ঞেস করে, আজই এমন লাগছে নাকি আগেও? রাখি তখন নিজের ভাবনায় ডুবেছিল, অসতর্কভাবে বলে ফেলে আগেও। শব্দটা যেন কাচের মতো ভেঙে পড়ে। এর মানে তুমি বুঝ, আমি তো তাহলে নিজের বা। কথাটা শেষ করে না। রাফিনের কণ্ঠ আর্তনাদের মতো শোনায়, তারপর উদ্ভ্রান্তের মতো উঠে দাঁড়ায়, দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। দরজা বন্ধ হওয়ার শব্দে রাখি চমকে ওঠে। তখন উপলব্ধি করে প্রশ্নটা কি ছিল আর তার জবাব কত বড় ভুল দিল রাখি। প্রতিবার ওর সম্মতি ছিল। রেনু আপার কথাটা মাথার ভেতর বাজতে থাকে। রাফিন এই ডায়েরি পড়েছে। রাখির বুক কেঁপে ওঠে। আল্লাহ, আমি কি বললাম? ছাদে দাঁড়িয়ে রাফিন দুহাত রেলিংয়ে চেপে ধরে আছে। রাতের বাতাস গায়ে লাগছে, কিন্তু বুকের ভেতরের আগুনটা ঠান্ডা হচ্ছে না। আকাশে আজ ঘন মেঘ। নিজের কণ্ঠটাই কানে বাজছে। আজই এমন লাগছে নাকি আগেও? আর রাখির জবাব, আগেও। এই একটা শব্দ যেন পুরো শরীর সহ রুহু অবধি চিরে দিয়েছে রাফিনের। কপালে ঘাম জমলছি। আমি সত্যি এরকম করেছি। রাফিন চোখ বন্ধ করে। হঠাৎ করে তার বাবার মুখটা ভেসে ওঠে। তারপর মায়ের ডায়েরির কিছু লাইন মাথায় আঘাত করে। মায়ের নিঃশব্দ কান্না, দরজা বন্ধ, ঘরের ভেতর তার ভয়গুলো সব যেন রাফিন উপলব্ধি করে। ও নিজেও ঠিক এইভাবে নিজের স্ত্রীর জন্য আতঙ্ক হয়েছে, স্ত্রীকে শোষণ করেছে। এই গ্লানি বোধটুকু নিয়ে কই যাবে রাফিন? আচমকা দুই হাতের আজলায় মুখ ঢেকে নেয়। হঠাৎ যেন বুকের ভেতর একটা আতঙ্কর দানা বাঁধে। আমি কি আমার বাবার মতো, সেই মানুষটার মতো যে স্ত্রীর সম্মতিকে গুরুত্ব দেয় না, যার জন্য নারী দেহ একটা ভোগের বস্তু, যার স্পর্শ মানেই জবরদস্তির মাঝখানে আর কিছুই নেই? রাফিন নিজের মাথা ঝাঁকায়। এই চিন্তাটা রাফিনের ভেতরটা ছিঁড়ে দেয়। ঠিক তখনই ছাদের দরজাটা খুলে যায়। রাখি ওনা মাথায় দিয়ে এক প্রকার ছুটে আসে। রাফিন বাইরের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু শরীরের কম্পন স্পষ্ট। রাখি তস্ত্র পায়ে এসে পাশে দাঁড়ায়। চুপচাপ। কি বলবে নিজেই বিভ্রান্ত যেন। অনেক সাহস সঞ্চার করে কোনো মতে উচ্চারণ করে, রাফিন। কণ্ঠটা নরম, কিন্তু ভেতরে অপরাধের একটা ভাব স্পষ্ট। রাফিন তাকায় না, দূরে তাকিয়ে থাকে। রাখির দিকে কি আর কখনো তাকাতে পারবে আদৌ রাফিন? আমি কথাটা ওভাবে বলতে চাইনি, রাখি বলে আস্তে। যেভাবেই বলো তাতে আমার অপরাধ তো ছোট হয়ে যায় না? রাফিনের কণ্ঠ বদ্ধ শোনায়। কথাটা সত্যি না বুঝে বেরিয়ে গিয়েছিল। আমি দুঃখিত। এই কথাটা কানে যেতে রাফিন থমকায়। কি বললে? বলেছি কথাটা মিথ্যে ছিল। রাফিন সাথে সাথে ঘুরে তাকায়, চোখ দুটো জ্বলছে। মানে কি মিথ্যে বলেছ? এই বিষয়টা নিয়ে মিথ্যে বলা যায়? কণ্ঠ চড়া নয়, কিন্তু ভয়ানক কঠিন। রাফিনের কণ্ঠে স্পষ্ট ঘৃণা ঠিকরে বের হয়। রাখি নিচে তাকিয়ে থাকে। মাফ করে দাও। তুমি জানো? রাফিন ধীরে ধীরে রাখির কথাকে উপেক্ষা করে বলে, সম্মতিহীন স্পর্শ কি জিনিস? রাখির বুক ধক করে ওঠে। ও মেয়ে, আরও জানবে না? অসম্মান। রাফিন বলে, ভয়। নিজেকে তুচ্ছ মনে করা। একটা মেয়ের জন্য সেটা মৃত্যুর মতো নরকের স্বাদ নেয়া। একটু থেমে প্রায় চাপা স্বরে যোগ করে, আর সবচেয়ে ভয়ঙ্কর তার ছাপ, সেই স্মৃতি আজীবন মনে থেকে যাওয়া। রাখির চোখে জল। রুবিনা মায়ের কথা মনে হয়। তুমি কি ভাবো রাফিন? আবার বলে। রাখির মুখোমুখি দাঁড়ায়। আমি সেটা পারি। আমি কি সেই রকম মানুষ? আমি এতটা অমানবিক? আমি অমানুষ? রাখি দ্রুত মাথা নাড়ে। না না, আমি তা ভাবিনি। তুমি তেমন নও। কিন্তু তুমি তো তাই বললে। রাফিনের কণ্ঠ ভারী হয়ে আসে।
তুমি আমাকে সেই মানুষটার সাথে এক পাল্লায় তুলে দিয়েছ একটা শব্দে, যেই মানুষকে আমি ঘৃণা করি। রাখি এবার মরিয়া হয়ে রাফিনের হাত চেপে ধরে। আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আমাকে গিনিপিগ মনে হয়? কিসের পরীক্ষা? রাফিন হাত ছাড়িয়ে নেয়। রাখি দ্রুতভাবে কি বলবে, ডায়েরির কথা বলা যাবে না। একটা আর্টিকেল পড়েছিলাম, বিশেষ সময়ে সম্মতি না দিলে পুরুষ জোর খাটায়। রাফিন ভুরু কুঁচকে তাকিয়ে থাকে। সম্মতি ছাড়া কাছে আসা আমার কাছে পুরুষত্ব না, কাপুরুষত্ব। আমি সেটা নই, সেটা বুঝো নেই এতদিনে। একটু থেমে, কিন্তু এরপর যে বললে। রাখি চোখ নামিয়ে ফিসফিস করে, আমি জানি আজ আমি ভুল করেছি। মুখ দিয়ে বের হয়ে গেছে। প্রতিবার আমার সম্মতি ছিল। বলতে বলতে রাখি লাল হয়ে যায় খানিক। একটা ভুলে কি সব মেনে নিতে হচ্ছে। এরপর দুজনে চুপ করে থাকে। ছাদের উপর রাত আরো গভীর হয়। ঘরে যাও, রাত বাড়ছে। তুমি যাবে না? এই মুহূর্তে ছাদে একা থাকা স্বাধীনতা শাস্তি দেবে? রাখি আর কথা বাড়ায় না, ধীরে প্রস্থান করে। বিছানায় গা দিয়ে শুনতে পায় উঠোনে জাভেদ ভাই গান করছে। ও আমার উড়াল পঙ্খিরে, যা যা তুই উড়াল দিয়া যা, আমি থাকবো মাটির ঘরে। আমার চোখে বৃষ্টি পড়ে, তোর হইবে মেঘের ওপরে বাসা। ও আমার মনে বেজায় কষ্ট আমার মনে বেজায় কষ্ট, সেই কষ্ট হইল স্পষ্ট। দুই চোখে ভর করিল আধার নিরাশা, তোর হইল মেঘের ওপর বাসা। রাখির সমস্ত গা উজাড় করে একটা কান্নার স্রোত উঠে আসে। এই বাড়ির কষ্টকে স্পর্শ করে। নিজেকে রাফিনের জায়গায় রাখা, নিজের মায়ের প্রতিদিনের মৃত্যু কতটা ক্ষত সৃষ্টি করেছে রাফিনের মনে। আর আজ রাখি কি সেই স্থানে একটা শক্ত আঁচড় দেয়নি? রাখি চোখ মুছে উঠে দাঁড়ালো। নিতু বলে, স্বামী আর স্ত্রীর মনোমালিন্য সবকিছুর মিটমাট হয় কাছে আসায়। ওরা দুইজন কাছাকাছি মনের দিক থেকে আসেনি, কিন্তু শরীর সেটাও কি তুচ্ছ? রাখি ধীরে ধীরে হাঁটে, আলমারি খুলে একটা সুতির শাড়ি অঙ্গে জড়ায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে। এই কয়দিনে রাখি বুঝেছে শরীর খুব সহজ। শরীরের কাছে যেতে পারা, স্পর্শ করা, বুকে টেনে নেয়া, এগুলো মুহূর্তের কাজ। কিন্তু ভেতরের যে রাখি, সেই রাখি কি মানুষটার মনের কাছে এসেছে? মনে পড়ে রাফিন যখন বলে, ঘরে যাও। কথাটার কেমন যেন দূরত্ব ছিল। রাখি শিউরে ওঠে। দূরত্ব শব্দটা মাথায় আঘাত করতেই আজ যেন রাখি ভয় পেয়েছে। ভালোবাসা না থাকা সত্ত্বেও যদি কোনো মানুষ ওর অভ্যাস হয়ে যায়, যদি ওর বুকের ভেতর রাফিনের জন্য কোনো জায়গা তৈরি হয়ে যায়। এবার রাখি নিজেকে ধমক দেয়, চুক্তি। তাদের সম্পর্কটা তো চুক্তির, মানে নিরাপদ দূরত্ব আর স্বাধীনতার। কেউ কাউকে আটকে রাখবে না। কিন্তু বাস্তবতা কি এত সহজ? শরীর যখন কাছে আসে তখন কি মন চুপ করে থাকে? নাকি মনও ধীরে ধীরে শেখে কাছে আসতে? শরীর আর মন আলাদা হলেও একে অন্যের পরিপূরক কি নয়? রাখি বিছানার কিনারায় বসে পড়ে। নিতুর কথাটা আবার মনে পড়ে। কাছে আসলে মান অভিমান মিটে যায়। বিবাহিত দম্পতির জন্য এটাই মিটমাটের মূল মন্ত্র। তখন রাখি হাসছিল। মনে হয়েছিল কি নির্লজ্জ, কি অদ্ভুত উপদেশ। কিন্তু এখন রাখি এটা বোঝে, নিতু হয়তো শুধু শরীরের কথা বলেনি, ও হয়তো বা বলেছিল এক ধরনের শান্তির কথা, যে শান্তি মানুষ খুঁজে পায় কারো বুকের পাশে মাথা রাখলে, কারো একান্ত সান্নিধ্যে, বা কারো নিঃশ্বাসের মধ্যে নিজের নিঃশ্বাস মিশে গেলে। কেউ আলতো করে জড়িয়ে ধরলে দুনিয়ার সমস্ত কিছুই যেন কয়েক মিনিটের জন্য দূরে সরে যায়। রাখি এটাও জানে, এটা সব সময় প্রেম নয়। অনেক সময় এটা কষ্টের আশ্রয়, একাকিত্বের আশ্রয়। নিজেকে সুন্দর করে গুছিয়ে আয়নায় নিজের দিকে তাকায়। একজন স্ত্রী হিসেবে রাখি সে আশ্রয় রাফিনকে দেবে, অবশ্যই দেবে, যতদিন এই সম্পর্ক থাকে। এটা সম্পর্কের দাবি। জাভেদ আজ খেতে বসে নিজের স্ত্রীর চোখের বিষণ্ণতা টের পায়। যদিও রেনু দক্ষ অভিনেত্রীর মতো একটু আগের কষ্ট সামলে নিয়ে খুব প্রফুল্ল থাকার চেষ্টা করছে। খাবার শেষ করে যেন জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আজ আকাশটা ঘন মেঘে ঢাকা, কোথাও চাঁদের দেখা নেই। একটা দীর্ঘশ্বাস রেনুর বুকের ভেতর থেকে বের হয়ে যেন ঘরময় ছড়িয়ে পড়ে। রেনু এ বাড়িতে কেউ না। পাপের ফলে জন্ম নেয়া সন্তানদের সমাজ মেনে নেয় না।
পাপটা একতরফা হলেও না, মুক্তিযুদ্ধের সময় এদেশে অনেক বীরাঙ্গনা সন্তান জন্ম দিয়েছিলেন। এসব সন্তানদের অনেকের মায়ের বুকে ঠাঁই হয়নি। সেসব মহিলারা অনেকেই তাদের স্বামীর কাছে ফিরে সংসারে আর স্থান পায়নি, অথচ তাদের এ দুর্ভোগের দায় কি তাদের? এই সমাজ নারীদের বেলায় বারবার একচোখা নীতি অবলম্বন করে। রেনুর মাকে একদম নির্দোষ হয়েও ভোগ করতে হয়েছে নরক যন্ত্রণা। তারপর সম্মান বাঁচাতে বিয়ে, সেখানেও কি মা শান্তি পেয়েছিল না? ওর মা ছিল শুধুই সোনার ডিম পাড়া হাঁস। মা মারা গেলে তার স্থানে জায়গা হয় রেনুর সোনার ডিম পাড়া হাঁস হিসেবে। তবে সেই বাসায় রেনুর প্রত্যাবর্তন যেন কোনো থ্রিলার গল্পের মতো। রুবিনা মা সো মেরে ওকে এই বাসায় এনেই ক্ষান্ত হয়নি, কাগজে কলমে দত্তক নিয়ে দিয়েছে মেয়ের মর্যাদা। রাফিন কিভাবে বলতে পারে মায়ের কোনো অযত্ন করতে পারে না রেনু? রাফিনকে খুব ভালোবাসে রেনু। এক মায়ের গর্ভের সন্তান নয় ওরা, কিন্তু এই দেহে প্রবাহিত রক্ত সে এক পুরুষের। লোকটাকে বাবা বলতে ঘৃণা হয়, তবুও বলে সেটা লোক দেখান। এই যে আজকে লোকটা বিছানায় পড়ে আছে, তার কিছুটা দায় অবশ্যই রেনুর, কিন্তু তাতে রেনু বিন্দুমাত্র অনুতপ্ত নয়। রাফিন কেন রেনুর প্রতি বিরক্ত? রেনু আন্দাজ করতে পারে সেদিনের সেই ভয়ঙ্কর রাতে সেই মানুষ যার নাম তাকবীর, সে কুকুরের মতো মার খেয়ে এ বাড়ি থেকে বিতাড়িত হওয়ার আগ মুহূর্তে কোথা থেকে ছুটে আসে রাফিন, শক্ত করে জড়িয়ে ভয়ঙ্কর কান্নায় ভেঙে পড়ে। সেই লোকটা তখন রাফিনের মাথায় হাত বুলিয়ে কিছু একটা বলে। সত্যিটা বলে দিয়েছিল যে রেনু সেদিন জুলেখা হতে ওনার ঘরে গিয়েছিল। বলে দিয়েছিল কলঙ্কিনী হলো রেনু, উনি নির্দোষ নিষ্পাপ। এটাও কি বলে দিয়েছিল প্রত্যাখ্যাত নারীর প্রতিশোধের আগুনে উনি জ্বলে গিয়েছেন। কিন্তু কিভাবে সম্ভব? আমার সম্ভব হতেও পারে, কিন্তু জাভেদ তো সেদিন ছিল না এই বাড়িতে। তবু রেনুর মনে হয় জাভেদ সবটা জানে, কিন্তু সেই সত্য তো রেনুর শুধুমাত্র বুকে চাপা পড়ে আছে, সেটা কেউ জানে না। রাফিন জানে কি না সেটাও নিশ্চিত নয় রেনুর। জাভেদ অনেকক্ষণ ধরে নিজের স্ত্রীকে নিরীক্ষণ করছে। এক দৃষ্টিতে রেনু বাইরে তাকিয়ে আছে, কিন্তু সে দৃষ্টি বর্তমানে নেই, ভ্রমণ করছে অতীতে। সেই অতীত, যে অতীতে তাকবীর আছে, ভাবনাটা মাথায় আসতে জাভেদের আত্মা পর্যন্ত জ্বলে যায়। রেনুকে জাভেদ ভালোবাসে, সীমানা পেরিয়ে ভালোবাসা যাকে বলে সেটাই অনুভব করে। মাঝে মধ্যে মনে হয় রেনুকে সম্পূর্ণ পাওয়া হয়নি জাভেদের, আরও অনেকটা পাওয়া বাকি। ভালোবাসার প্রকাশ্যে আদান প্রদানেও কখনোই কোনো ত্রুটি করে না রেনু। বিয়ের পরপর কিছুদিন রেনুর ঘৃণা আর বিরক্তিতে জাভেদ পুরলেও ভালোবাসার বৃষ্টি বর্ষণ শুরু হয় যখন সেই ভালোবাসার জাভেদ আপাদমস্তক ডুবে গিয়েছিল। এখনও যাচ্ছে প্রতিনিয়ত। এই প্রক্রিয়াটা যেন চলমান, তবুও কোথাও কিছু একটা কিন্তু রয়ে গেছে। জাভেদের প্রথম ভালোবাসা রেনু, আর রেনুর প্রথম ভালোবাসা, এটাও একটা ধাঁধা যার সমাধান জাভেদ করতে পারে না। ভালোবাসার মানুষকে কি এতটা অপমান করা যায়, লাঞ্ছিত আর কলঙ্কিত করা যায়, যেমনটা রেনু করেছিল তাকবীরকে? সবাই জানে সে রাতে জাভেদ বাড়িতে ছিল না, কিন্তু একজন জানে জাভেদ ফিরে এসেছিল। সমস্তটাই জাভেদ জানে। ও সেই ব্যক্তি যে লুকিয়ে রুবিনা সিদ্দিকার কাছে গিয়ে তাকবীরকে বাঁচাবার জন্য অনুরোধ করে, কিন্তু রেনুর অপরাধটুকু সযত্নে এড়িয়ে যায়। ভালোবাসার মান রাখতে জাভেদ বিশ্বাসঘাতকতা করে বন্ধুর সাথে। এই কষ্টটা জাভেদকে পোড়ায়। প্রতিনিয়ত খুঁজে বেড়ায় তাকবীরকে। মানুষটা খুঁজে পেলে দুইটা সমস্যার সমাধান হয়ে যাবে। ক্ষমা চেয়ে নিজের হৃদয়ের পঙ্কিলতা থেকে মুক্ত হতে হবে জাভেদকে। রেনুকে সেই লোকের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। হয়তো সেদিন রেনুর থেকে বিচ্ছেদ হয়ে যাবে জাভেদের, অথবা জাভেদ পুরোপুরি পেয়ে যাবে রেনুকে। জাভেদ বিছানার এক পাশে হেলান দিয়ে বসে আছে, রেনু জানলার কাছে ঠায় দাঁড়িয়ে। পর্দার ওপাশে মেঘলা আকাশ, বাতাস ভারী, ঠিক রেনুর ভেতরটা যেন। জাভেদ অনেকক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে বলে, আজকে তোমার মন ভালো না, আমাকে বলবে না? রেনু উত্তর দেয় না, শুধু ঠোঁট কামড়ে নেয় একটু, যেন নিজের ভেতরের শব্দগুলো আটকে রাখতে চাইছে। রাফিনের কথা বলা যাবে না, ভাইয়ের কথা জামাইকে বলা যায় না,
কি বলবো, আজকে এমনই লাগছে। জাভেদ নরম গলায় বলে, তোমার এমন চেহারা দেখলে আমার বুকের ভেতর হাত দিয়ে কেউ টেনে ধরছে মনে হয়। রেনু এবার ঘুরে তাকায়, চোখ দুটো জল ভেজা। তুমি আমার বুকের ভেতর এত অধিকার নিয়ে বসে আছো কেন? জাভেদ মৃদু হেসে ফেলে, কারণ তুমি নিজেই বসিয়ে দিয়েছ। রেনু মুখ ফিরিয়ে নেয়। আবার কিছু কিছু জিনিস আছে জাভেদ, যেটা কাউকে বলা যায় না। জাভেদ বিছানার কিনারা থেকে একটু এগিয়ে আসে। আমি কি তোমাকে বলার জন্য চাপ দিচ্ছি? আমি শুধু চাই তুমি ভেতরে ভেতরে ভেঙে না পড়ো। ভাঙা তো আমার অভ্যাস হয়ে গেছে, তবে শক্ত থাকার অভিনয় করো কেন? অভিনয় তো আমার সবচেয়ে বড় যোগ্যতা। তুমি অভিনয় করলেও আমি বুঝতে পারি রেনু। তখন তোমার চোখটা অন্য কথা বলে। রেনুর বুকের ভেতর ধক করে ওঠে, নিজের হাত দুটো বুকের সামনে ভাঁজ করে বলে, আমার মাঝে মাঝে দম বন্ধ লাগে। জাভেদ থমকে যায়, তারপর শান্তভাবে বলে, দম বন্ধ লাগে কারণ তোমার ভেতরে যে কথাগুলো আটকে আছে সেগুলো বের হতে চায়। রেনু ফুঁসে ওঠে হঠাৎ। বের হলে কি হবে? দুনিয়া বদলে যাবে, মানুষের চোখ বদলে যাবে, কেউ আমাকে মাফ করে দেবে। তোমাকে মাফ করার মালিক দুনিয়া না রেনু। রেনু চোখ নামায়, একটা দীর্ঘশ্বাস বের হয়। তাহলে? জাভেদ ধীরে বলে, আগে তুমি নিজেকে মাফ করো, অন্তত চেষ্টা করো। রেনু তীব্রভাবে তাকায়, নিজেকে মাফ করা সহজ বুঝি, আর আমি কি করেছি? জাভেদ মাথা নাড়ে, তুমি জানো তুমি কি করেছ? মাফের কথা তুমি তুললে, তবে তোমার একটা অপরাধ আছে। কি? রেনু ভীত হয়ে হঠাৎ কখনোই সে অপরাধের মুখোমুখি হতে চায় না। জাভেদ উঠে রেনুর কাছে আসে না, দূর থেকে বলেই যায়, আমার মন চুরি করার অপরাধ। রেনু এবার হাসে, তারপর রেনু ধীরে বিছানায় বসে, জাভেদও বসে কাছাকাছি। নীরবতা ভেঙে রেনু বলে, তুমি কি কখনো আমাকে নিয়ে ক্লান্ত হও না? এই যে আমি, এই রোদ, এই ঘোর মেঘের মতো। জাভেদ হালকা হাসে, তোমাকে নিয়ে কেন হব? তুমি এত বৈচিত্র্যময় যে ক্লান্ত হবার সুযোগ পাই না। তবে মাঝে মধ্যে তোমার না বলা কষ্টগুলো নিয়ে হই। রেনু হঠাৎ অসহায় হয়ে বলে, আর কি করব, ভেতরে ভেতরে এত সব জমে আছে, আমি কাউকে বলতে পারি না। জাভেদ রেনুকে জড়িয়ে নেয় খুব সাবধানে, তারপর আলতো করে বলে, তাহলে আজ শুধু একটাই কথা বলবে? রেনু আবার শিউরে ওঠে, কোন কথা? জাভেদ চোখ মিলিয়ে বলে, আজকে আমার রেনুর মনটা কি চাইছে? রেনু কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর খুব ছোট করে বলে, আমি চাই কেউ আমাকে কিছু জিজ্ঞেস না করুক, শুধু পাশে থাকুক। জাভেদ সাথে সাথে রেনুকে আরো শক্ত করে জড়িয়ে নেয়, যেন বলতে চেয়ে পাশে আছি তো। বেশ কিছুক্ষণ পরে রেনু হঠাৎ বলে ওঠে, জাভেদ। রেনু ফিসফিস করে, আজকে তুমি গান ধরো। ছাদে দাঁড়িয়ে রাফিন দেখতে পায় উঠোনে জাভেদ ভাইয়া আর রেনু আপাকে। ভাইয়া গান শোনাচ্ছে আপাকে। রাফিনের বুকের ভেতরটা হঠাৎ কেমন ঝাঝা করে ওঠে। ক্রমশ একটা কষ্টকে দখল করে নেয়। আপার সাথেও আজকে বাড়াবাড়ি আচরণ হয়ে গেছে। রাফিন কেন যে সেই ব্যাপারটা কখনই ভুলতে পারে না। রাফিন নিজের ঠোঁট কামড়ে ধরে। এদের দেখতে দেখতে মনে হয় বিয়ে মানে কি সবসময় পরাধীনতা? এই যে জাভেদ ভাইয়া অবশ্যই পরাধীন। একরকমের আত্মসমর্পণ তার রেনুর প্রতি, আর ভাইয়ার জন্য এটা যেন এক ধরনের স্বস্তি। আর সবচেয়ে অদ্ভুত সত্য হলো, জাভেদ ভাইয়ার জন্য সেই পরাধীনতা নিজের ইচ্ছার। উনি নিজ ইচ্ছায় বরণ করেছেন এই পরাধীনতা। একবার ভাইয়া বলেছিল, স্বাধীনতার চেয়ে এই পরাধীনতার মূল্য তার কাছে অনেক বেশি, কারণ স্বাধীনতায় হয়তো নিজের ইচ্ছের রাজত্ব থাকে, কিন্তু কোথাও একটা মানুষ যদি না থাকে যার জন্য ফিরে আসা যায়, যে অপেক্ষা করে, তবে কি হবে সেই জীবন দিয়ে? রাফিন মাথা ঝাঁকায়, আকাশের দিকে তাকায়। ঘন মেঘে চাঁদ নেই। যে যুক্তিগুলো দিয়ে সে নিজেকে সাজিয়ে রেখেছিল সেগুলো কেমন ফিকে হয়ে যাচ্ছে। হঠাৎ মনে হয় ওদের দুইজনের চুক্তি ছিল, চুক্তি অনুযায়ী কেউ কারো প্রেমে পড়বে না, বেঁধে রাখবে না কোনো বন্ধনে। রাফিন ধীরে চোখ বন্ধ করে। রাখির মুখ মনে পড়ে, রাখির ভুরু কুঁচকে কথা বলা, সোজা হয়ে বসা, অল্প মাপা হাসি। রাফিনের সমস্ত যেন সত্তার রাখির রাজত্ব। একটা ভয়ঙ্কর সত্য রাফিন বুঝতে পেরেছে সহসাই, রাখির অনুপস্থিতি ওর কাছে শুধু অনুপস্থিতি না, বরং অসহ্য লেগেছে। পার্থক্য আছে দুইটা বিষয়ে। রাফিন নিজের বুকের ওপর হাত রাখে। এটা কি শুধুই শারীরিক টান? কে জানে। কাছে আসাটা সবসময় কি শুধুই শারীরিক?
কিন্তু রাখিকে নিয়ে যে ওর ভেতরে যে টান, সেটা তো পূরণ হয় না কখনোই। রাখিকে দেখলে টানটা বাড়ে, কিন্তু না দেখলে আরও বাড়ে। রাফিন নিজের ভেতর নিজেই রেগে ওঠে। এটা কি হচ্ছে? ভালোবাসা কি এভাবে আসে? একদিন হঠাৎ করে, নাকি ধীরে ধীরে মানুষের অজান্তে ঢুকে পড়ে একটা অভ্যাসের মতো? রাফিনের হঠাৎ মনে পড়ে রাখি বলেছিল নিজের মতো স্বাধীন থাকতে চাই। রাফিন অস্থির হয়। রাফিন কি সত্যি রাখিকে পরাধীন করতে চায়? কিন্তু রাফিন তো কখনো রাখিকে আটকায়নি, কখনো বলেনি তুমি আমার, শুধু আমার। কিন্তু মনের ভেতর কোথাও আজ মনে হচ্ছে সেই দাবি নিজে থেকেই জন্মাচ্ছে। মুখে না বলা দাবি, ভয়ঙ্কর দাবি। রাফিনের মুখ শক্ত হয়ে যায়। রাফিন ভালোবাসাকে ভয় পায় নিজেকে। কারণ যে মানুষ একবার কারোর জন্য দুর্বল হয়ে যায়, সে মানুষ সহজে তাকে ভুলতে পারে না, না পারে দাবি ছাড়তে। চুক্তিভঙ্গের মতো কিছুই রাফিন করবে না। এখন রাখি ওর জন্য সবচেয়ে বড় পরীক্ষা, যেখানে রাফিন প্রতিদিন নিজেকে প্রমাণ করবে। রাখিকে আটকে রাখবে না কখনোই। রাফিন রেলিং ছেড়ে দেয়, পেছনে 2 কদম হাঁটে, আবার দাঁড়ায়। একটা কথা মনে মনে বলে, রুফাইজা, আমি জানি না আমার মনে এটা কি হচ্ছে, কিন্তু আমি চাই না তুমি আমার কাছ থেকে কোনো বাঁধন অনুভব করো। এদিকে রাখি শাড়ি পরে অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে যায়। ঘুমটা গভীর না অভিনয়, যেখানে চোখ বন্ধ কিন্তু ভেতরে ভেতরে জেগে থাকা, কান খাড়া করে অপেক্ষায় থাকা। রাফিন অনেক পরে ঘরে ফেরে, ধীরে পায়ে ঢোকে, আলো জ্বালায় না, শুধু দরজাটা বন্ধ করে দেয়। তারপর বিছানার একপাশে বসে থাকে কিছুক্ষণ। তাকে দেখে রাখি ঘুমিয়ে আছে, পরনে শাড়ি। কখন পড়ল? তাকে দেখে এমন সরল একটা মুখ, যেন এই পৃথিবীর কোনো জটিলতা এই মুখকে স্পর্শ করে না। খানিক দেখে রাফিন চুপচাপ শুয়ে পড়ে, ওপাশ ফিরে শোয়ে, পিঠ রাখির দিকে। কিন্তু কিছুক্ষণ পরই টের পায় রাখির হাতটা ওর পিঠ আঁকড়ে আছে দৃঢ়ভাবেই। সে স্পর্শে ভেতরের সব শক্ত ভাবনা, সব অভিমান, সব হিসাব মুহূর্তে ভেঙে পড়ে রাফিনের। নড়তে পারে না, প্রথমে বিশ্বাস করতে পারেন এটা সত্যি। আজ যে প্রথমবার রাখি নিজে থেকে এগিয়ে এসেছে, সত্যি এসেছে। রাফিন এই ডাক এড়াতে পারে না, প্রত্যাখ্যানের অপমান করতে পারে না রাখিকে। ততক্ষণে রাখির মুখ ওর পিঠে। রাফিন ধীরে ঘুরে যায়, রাখির দিকে তাকায়। রাখি তখনও চোখ বুজে আছে, চোখ খোলা না, কিন্তু সমস্ত মুখে একটা অস্ফুট আহ্বান আছে। রাফিন হাত বাড়িয়ে রাখির আঙুলগুলো নিজের আঙুলের ভেতরে নেয়। রাখি হঠাৎ চোখ খোলে, চুপ করে রাফিনের দিকে তাকিয়ে থাকে। এত কাছ থেকে রাফিনকে কখনো এভাবে দেখা হয়নি। ঘুমের ঘোর, অভিমান আর লজ্জা মিলেমিশে একটা অদ্ভুত রকমের চাহনি। রাফিন ফিসফিস করে বলে, ঘুমাওনি কেন? রাখির শুধু ঠোঁট কাঁপে, আরও এগিয়ে আসে, মিশে যায় রাফিনের সাথে। চোখ বন্ধ তখনও। রাফিন খুব ধীরে শ্বাস নেয়, নিচু আর শান্ত কণ্ঠে বলে, এসব কি রুফাইজা? রাখি চোখ খুলে ফেলে এবার, চোখে ভয়, লজ্জা আর অপরাধ বোধের একসাথে যেন লেখা অস্ফুট স্বরে, সরি। শব্দটা ছোট, রাখির বলার ভঙ্গিতে কিছু ছিল, তাই রাফিনের বুকটা মোচড় দিয়ে ওঠে। ভেতরের সব সংযমের বাঁধ যেন এক ঝটকায় ভেঙে যায়। রাগ, অপমান সব ধুয়ে যায় এক মুহূর্তে। রাখিকে বুকে জড়িয়ে নেয়। রাখি নিজের মুখটা রাফিনের বুকে লুকিয়ে ফেলে। তুমি এমন কথা আর কোনোদিন বলবে না, বুঝলে? রাখি নিঃশব্দে মাথা নাড়ে। আমি কখনোই তোমার ওপর কিছু চাপিয়ে দিব না, এতটুকু বিশ্বাস রাখতে পারো। এরপর রাফিন থামে, তাকায় রাখির চোখের দিকে। সে চোখে সম্মতি আছে কিনা খুঁজে নেয়। রাখি চোখে চোখ রাখে, নিজে থেকেই খুব আলতো রাফিনের কানের লতি স্পর্শ করে, খুব ক্ষীণভাবে বলে, আমি তোমাকে চাইছি। এই এক কথাটুকু রাফিনের দেহ আর মন দুইটা একসাথে হার মানে। মুহূর্তে দুজনের সংযমের বাঁধ ভেঙে যায়। এই প্রথম হয়তো মনের একটা সংযোগ থাকে, যদিও দুইজন সেটাকে এড়িয়ে যেতে চায় একে অপরের কাছে। ডায়েরিতে এই লেখা লিখতে বসে অনেকক্ষণ কলম ধরতে পারিনি। মন স্থির হচ্ছিল না। মনে হচ্ছিল আমি যদি লিখি তাহলে সব আবার জীবন্ত হবে মনের আঙিনায়। তবুও লিখছি। পরের বছর আবার আমার শরীরটা বদলাতে শুরু করলো। গত বছরের অভিজ্ঞতায় আমি তখন বুঝে গেছি এই বদল মানে কি।
কিন্তু আমার বুকের ভেতর ভালো লাগার জন্ম হয়নি, শুধু ভয় নেমে এসেছিল, হারাবার ভয়। আমি কাউকে কিছু বলিনি প্রথমে, কিন্তু আল্লাহ আমাকে এইবারও সন্তানের সুখ দিলেন না। আমার বাচ্চাটাকে মাতৃগর্ভে বেশি দিন চলে যাবার অপেক্ষাও রাখলেন না। কয়েক মাসও হয়নি, একদিন হঠাৎ তীব্র ব্যথা শুরু হলো, সাথে রক্তপাত। আগের স্মৃতিগুলো একসাথে মাথায় আঘাত করছিল। আমি ভয়ে কাঁপছিলাম, কাউকে ডাকতেও ভয় লাগছিল। শেষমেশ আবার সব শেষ হয়ে গেল, এবার খুব আগেই। এবার আমি কাঁদলাম হাউমাউ করে, কখনো শব্দহীন। আমার মনে হচ্ছিল আমার শরীরটাই বুঝি ঠিক না। আমি কি শুধু হারানোর জন্য প্রতিবার মা হই? কেউ আমাকে এই প্রশ্নের উত্তর দেয়নি অবশ্য। এই কষ্টের মাঝে শাশুড়ি মা একটা অদ্ভুত কাজ করলেন। উনি আমাকে কলেজে ভর্তি করিয়ে দিলেন। আমি তখন অবাক হয়ে তাকিয়েছিলাম। এত কিছুর পরও উনি আমার পড়াশোনার কথা ভাবলেন, এটাই আমার জন্য অনেক। কলেজে ভর্তি হওয়ার দিনটা মনে আছে। বুকের ভেতর কেমন একটা আশার আলো জ্বলছিল। মনে হয়েছিল আমি এখন পুরোপুরি শেষ হয়ে যায়নি। এরপর উনি আমাকে স্থানীয় পরিবার পরিকল্পনা অফিসে নিয়ে গেলেন। আমি প্রথমে বুঝতে পারিনি। উনি শুধু বললেন, মা, তোমার শরীরটা একটু বিশ্রাম পাক, অন্তত কিছুদিনের জন্য। কিছু একটা করানো হলো, আমি ঠিক জানি না কি। কেউ আমাকে বুঝিয়ে বলেনি, শুধু জানি এরপর থেকে আমি আর মা হব না। সেই মুহূর্তে আমার ভেতরে অদ্ভুত এক স্বস্তি এসেছিল, আবার অপরাধবোধ, যেন আমি ইচ্ছে করে কাউকে আশা থেকে ঠকিয়ে দিলাম। কিন্তু আমি এও জানতাম আমার আর হারানোর মতো সাহস ছিল না। কলেজে গিয়ে আমি আমার বয়সী মেয়েদের দেখতাম আমার বয়সী মেয়েরা হাসে, গল্প করে, তাদের স্বপ্নের কথা বলে। আমি তাদের পাশে বসে চুপ করে থাকতাম। এসব নিয়ে আমার বলার কিছুই ছিল না যেন। তারা ভবিষ্যৎ নিয়ে ভাবত, আর আমি শুধু নিজের মতো বেঁচে থাকার হিসাব করতাম। রাতে সব আগের মতোই থাকতো, কিছুই বদলায়নি। কিন্তু দিনের বেলায় আমি নিজের মতো থাকতাম। একজন ছাত্রী, একজন ভালো পাঠক, যার একটা জগৎ গড়ে উঠেছিল পড়াশোনা নিয়ে। আমার এই জীবনটা আমি চাইনি, তবে এই জীবনটার ভেতরে আমি নিজের জন্য একটু জায়গা করে নিয়েছি। খুব ছোট একটা জায়গা, কিন্তু একান্ত আমার। আমি সাতকাহন পড়লাম, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, কলকাতার কাছে, উপকণ্ঠে, আর পৌষ ফাল্গুনের পালা। আমার মতো কত নারীর সঙ্গে পরিচিত হলাম, তারা আমার ভাগ্যসঙ্গী যেন। লেখাপড়া আমি ভালোই ছিলাম। পড়াটা যখন আমার একমাত্র শক্ত জায়গাতে, অনার্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টে চান্স পাওয়াটা খুব অস্বাভাবিক কিছু মনে হয়নি কারো। আমার বয়স তখন প্রায় 20। ঠিক সেই সময় আবার আমার শরীরটা বদলাতে শুরু করলো। এই অনুভূতিটা আমি চিনতাম। ভয়টা এবার আগের চেয়েও তীব্র ছিল। আমি আবার গর্ভবতী। খবরটা শোনার পর শাশুড়ি মা অনেকক্ষণ চুপ করেছিলেন। তারপর সিদ্ধান্তটা উনি নিলেন, এবার তুমি তোমার মায়ের বাড়ি গিয়ে থাকো, সেটাই ভালো, চাপ নিও না, আমি নিয়মিত খরচ পাঠাবো। আমি কিছু বলিনি, মনে মনে শুধু একবার ভাবলাম, যাক, এই বাড়ি থেকে কিছুদিনের জন্য হলেও দূরে যাচ্ছি। মায়ের বাড়িতে গিয়ে আমি যেন একটু নিঃশ্বাস নিতে পারলাম। মা আমাকে কাছে টেনে নিলেন, শুধুই আমার ভাগ্যের প্রশংসা করতে লাগলেন। আত্মীয়রা এসে কেমন করে তাকায়। আমি বড় বাড়ির বউ, কারোর চোখে থাকে ঈর্ষা, আবার দৃষ্টিতে লোভ। তবে রাত আর আমাকে ভয় দেখাতে পারত না। দুইটা জ্যান্ত ভাত আমার হাত চেপে ধরতো না। তাই মনে হতো এইবার পেটের ভেতরের প্রাণটা হয়তো বাঁচবে। আমি না থাকতেই শাশুড়ি মা বাড়িতে একটা মেয়ে রাখলেন। পরে শুনেছি মেয়েটা খুব অসহায় ছিল, আধা পাহাড়ি আধা বাঙালি। বাবার পরিচয় বাঙালি, মায়ের পাহাড়ি। ঢাকা এসেছিল কাজের আশায়, কিন্তু যারা এনেছিল তারা দেহ ব্যবসার দালাল ছিল। মেয়েটা কীভাবে যেন এই বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল। একেই হয়তো বলে বাঘের মুখ থেকে বেঁচে কুমিরের মুখে পড়া। শাশুড়ি মা মানুষ ভালো ছিলেন। উনি ভেবেছিলেন একটা মেয়ের দুবেলা দুমুঠো খাবার আর একটু আশ্রয় দিলে কোনো ক্ষতি নেই। কিন্তু বিচক্ষণ মানুষ কখনো কখনো ভুল করে। উনি হয়তো ভাবতে পারেননি স্ত্রী কাছে না থাকায় ওনার ছেলের ভেতরের নোংরামিটা এতটা ভয়ঙ্কর রূপ নেবে। বাইরে ওনার ছেলে যাই করুক, নিজেদের বাসায়ও তাই করবে। আমি তখন মায়ের বাড়িতে কিছুই জানতাম না। দূর থেকে শুধু ভাবছিলাম এইবার সব ঠিক থাকুক, এইবার যেন আমার শরীর আর মন দুটোই একটু শান্তি পায়। পরে যখন টুকরো টুকরো কথা কানে আসতে শুরু করলো, বুকের ভেতর কেমন করে উঠেছিল। আমি তখনও পুরোটা জানতাম না, শুধু একটা অস্বস্তি, একটা অজানা আশঙ্কা আমাকে গ্রাস করে রেখেছিল।
কিছু পাপ কখনো থেমে থাকে না, এই কথাটা আমি তখন বুঝিনি, পরে বুঝেছি। খুব কষ্ট করে। এই ডায়েরিতে আমি এখনো পুরোটা লিখছি না, হয়তো আমি নিজেও প্রস্তুত না, শুধু জানি আমার অনুপস্থিতিতে এই বাড়িতে আর একটা মেয়ের জীবন নরকে পরিণত হয়েছিল। রাখি। রেণু অপর কণ্ঠ কানে যেতে রাখি ডায়েরি নামিয়ে রাখে পাশে, মুখে হতভম্ব ভাব। কে সে হতভাগ্য মেয়ে? এই নাও, চট করে মুখে মাখিয়ে ফেলো তো। একটা বাটি এগিয়ে দিলেন, হাতে ফেস মাস্ক। রাখি হেসে ফেলল। আপু, কি এটা? এটা হলো নিম, ডাল, চাল, তিসি আর বাদাম বাটা একসাথে, চিমটি গুঁড়ো হলুদ, নাও লাগাও। রাখি নিজে ফেস মাস্ক লাগায়, কিন্তু ও রেডিমেড কিনে নেয়। আপার মুখের দিকে তাকায়, একদম হলুদ ফর্সা চেহারায় একটা আদিবাসী ছাপ আছে। মুহূর্তে বুক ধক করে উঠল। আধা বাঙালি। রেণু আপা ততক্ষণে প্রস্থান করেছে, পেছনে বাটি হাতে হতবাক হয়ে তাকিয়ে আছে রাখি। এর জন্য কি রাফিন এত রুক্ষ আচরণ করে আপার সাথে? কিন্তু এতে আপার কি দেয়? ডায়েরিটা আরও পড়ার তীব্র আকর্ষণ অনুভব করে রাখি। অনুষ্ঠানের জোর প্রস্তুতি চলছে দুই বাসায়। সানা ইতিমধ্যে সব কিছু রুকিয়ার সঙ্গে মিলিয়ে নিয়েছেন। দুজনের বয়সের তফাৎ খুব একটা না, কিন্তু সানার ভেতরে কেমন একটা হিংসা জমে আছে রুকিয়াকে ঘিরে ছেলেবেলা থেকে। কারণ রাখিপু রুকিয়া হওয়ার পর যেন সানা পুরোপুরি আড়ালেই চলে গেছে রাখিপুর থেকে। অথচ রাখিপু তো সানার দুধ বোন। আর এখন রুকিয়ার বিয়ে হচ্ছে ওর আপন ভাই সাদাপের সঙ্গে। শিক্ষা, চেহারা, আচরণ সব দিক থেকে সাদাপ এগিয়ে। সানা আইনের দিকে তাকায়। নিজের দোষী, পড়ালেখাটা তেমন এগোয়নি। তার উপর ওর স্বামী আনিস, যে উপরে উপরে ভদ্র ভালো মানুষ, কিন্তু ভেতরটা কুৎসিত, নোংরা। সানা ফেসবুকে অনেক এরকম দেখেছে ভদ্র স্বামী অথচ অন্য নারীতে আসক্ত। ইমো মেসেঞ্জারের নোংরা চ্যাট আর ছবির আদান প্রদান, তখন সেগুলো শুধু গল্প মনে হতো, কিন্তু নিজের জীবনে যখন ঘটে সেটা, তখন বোঝা যায় জানা আর নিজে সেটার অভিজ্ঞতা করার মধ্যে কতটা ফারাক। আনিসের সঙ্গে প্রেম বা ভালোবাসা কোনোদিনই ছিল না সানার, তবে নিজের স্বামী বলেই স্বাভাবিক অধিকার বোধ থেকেই প্রথম দিন সব জানার পর সানা ভেঙে চুরমার হয়ে যায়। বিভিন্ন নারীর সঙ্গে ফেক আইডিতে অশ্লীল কথোপকথন, ছবির আদান প্রদান, এমনকি প্রেম করাও যেন আনিসের শখ। প্রেগনেন্ট অবস্থায় দিনের পর দিন আনিসের এক একটা রূপ উন্মোচিত হতে থাকে। সানা দিশাহারা হয়ে পড়ে, ঘৃণায় গা গুলি ওঠে। অথচ লোকটা জিজ্ঞাসাবাদে হেসে বলে, দৈহিক কিছু না, এগুলো করি মানসিক শান্তির জন্য। আর এই শান্তির খেসারত দিতে হয় সানাকে, নিজের বাচ্চাটাও হারাতে হয় এই ঝামেলায়। আর এদিকে রুকিয়া এত ভালো একটা বর পাচ্ছে। সানা হিংসা করতে চায় না, সত্যি চায় না। নিজের বুকের ভেতর কষ্ট দলা পাকায়। জন্মের আগেই বাবা মারা গেছে, কষ্ট করে বড় হওয়া, আর মা এখনো মিথ্যে গর্ব নিয়েই যেন বাঁচতে চায়। নিজের কিছু আদর্শ নিয়ে সে তৃপ্ত মেয়ের সংসার আগলে রাখতে বদ্ধপরিকর। ভাঙা সংসারে তার খুব ভয়, মানুষের সমালোচনা ভয়, মা হিসেবে হেরে যাবার ভয়। সানা জানে কারো সুখ চুরি করে নিজের দুঃখ কমে না কখনোই, কিন্তু তবু কিছু ক্ষত এমন হয় যেগুলো বুকে বাসা বাঁধলে অন্যের সুখও তখন চোখে লাগে। সাদাফের রুমের ভেতর থেকে হালকা কথাবার্তা সানা শুনতে পাচ্ছে। খুব ক্ষীণ, তবু বুঝে আসছে রুকিয়ার সাথে এই কথাবার্তা। মুহূর্তে সানার ভেতরটা জ্বলে ওঠে। রুকিয়া নীল রঙের একটা সালোয়ার কামিজ পরেছে, হালকা সেজে সাদাবকে ভিডিও কল দিয়েছে। সাদাফের গায়ে নীল গেঞ্জি দেখে রুকিয়ার মুখটা ছেলে মানুষে হাসিতে ভরে গেল। সাদাব ভাই, মেসিং মেসিং। সাদাব কপালের মাঝখানে ভাঁজ ফেলে মুখটা একটু এগিয়ে নেয়। ভাই কবুল বলার পরেও রুকিয়া আবার হাসে। এতদিনের অভ্যাস না, তাই তো দেখো তুমি আর আমিতে গন্ডগোল করে ফেলি। কিছুই গন্ডগোল করো না, রেগে থাকলে আপনি বলো। সাদাফ হাসে। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। জুনিয়র ডাক্তারদের পরিশ্রম যে কতটা তা তার মুখে ধরা। রুকিয়ার চোখে বিষয়টা এড়িয়ে যায় না। কিছু খেয়েছ? খুব ক্লান্ত দেখাচ্ছে। আমি আসলে তোমার জন্য শরবত করে রাখবো, তারপর তোমার মাথা বানিয়ে দেব। আর হঠাৎ থেমে যায় রুকিয়া। এত আদরের কথা কি ভিডিও কলে বলা যায়? সাদাব অমায়িক হাসল। রুকিয়ার কথাগুলো বুকে সুখের স্রোত বইয়ে দিল যেন। আর বলবো না, সব বললে তুমি তো সারপ্রাইজ পাবে না। রুকিয়া গভীর কণ্ঠে ডাকে সাদাব।
সেই গলার স্বর বুকের ভেতর গিয়ে লাগে রুকিয়ার। সে উৎসুক হয়ে তাকিয়ে থাকে। তুমি আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ। আর কিছু বলার আগে দরজার কাছে মায়ের কণ্ঠ শোনা যায়। ফোনটা না কেটেই তড়িঘড়ি উল্টে রাখে সাদাব। সাদাব সারাদিন খাটাখাটনির পর এসেও মোবাইল নিয়ে বসে থাকা, কোনো কাজের কথা না। খেতে এসো। তুমি জানো রাত জেগে পড়া বাদে অন্য সব আমার অপছন্দ বড্ড। জি মা, আসছি। মা চলে যেতেই সাদাব ফোন তুলে নেয়। না কেটে রাখা কত বড় ভুল হয়ে গেল। রুকিয়া সব শুনে নিয়েছে। সাদাব একটা দীর্ঘশ্বাস ফেলে। আর কতকাল নিজের রিমোট কন্ট্রোল অন্যের হাতে থাকবে। রুকিয়া, আমি খেতে যাবো, এখন রাখি। আজ যে সারা রাত আমরা কথা বলবো। আপনি যদি আমাকে এক বিন্দু ভালোবাসেন অবশ্যই ফোন করবেন। রুকিয়ার মুখ থমথমে। ফোন কেটে দেয়। একজন পুরুষকে নিয়ে তার জন্মদাত্রী আর অর্ধাঙ্গিনীর যে টানা পড়েন তাতে সবচেয়ে বেশি জর্জরিত হয় সেই ভালোবাসার পুরুষটি। সে যদি ভারসাম্য রাখার মানসিকতার হয় এবং কোনো একদিকে ঝুঁকে না যায়, তাহলে তার জীবন তেজপাতা। আর সে যদি পক্ষপাতিত্ব করে, তবে তার জীবনের দুই নারীর মধ্যে কোনো একজন হেরে যায়। মা হিসেবে অথবা স্ত্রী হিসেবে সাদাব এমন পুরুষ না পারবে ভারসাম্য করতে, না পারবে পক্ষপাতিত্ব করতে। রাখি তৈরি হয়ে নিচ্ছে। খানিক আগে রাফিন রাস্তায় থাকতে ফোন করেছিল। সারাদিনে এই প্রথম ফোন। গভীর রাতের সম্পর্ক যেন দিনের আলোতে মিলিয়ে যায়। আজ সকালেও দুজনের তেমন কোনো কথাবার্তা হয়নি। রাফিন অফিসের তারায় ছিল, রাখিও ব্যস্ত ছিল স্কুলে যাবার তাড়নায়। সারাদিন ফোনে কথা হয়নি। রাখি নিজ থেকেও ফোন দেয়নি। অবশ্য ইচ্ছে যে হয়নি তা কিন্তু নয়, একটা অদ্ভুত জড়তা কাজ করছিল, তাই আর দেয়া হয়নি। রাতে যে কোনো কথা আধারে বলা কত সহজ। অফিসে রাখির সমবয়সী দুজন কলিগ আছেন। দুপুরের দিকে কথায় কথায় ওরা বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছে। বিয়ের এত অল্প দিন পরেও কেন রাখিকে কখনো স্বামীর সঙ্গে ফোনে কথা বলতে দেখা যায় না? নতুন বিয়ের মানুষেরা তো সাধারণত ফোনেই ডুবে থাকে। হাসি দিয়ে কথাটা এড়িয়ে গেছে রাখি, কিন্তু ভেতরের কথাগুলো কোথাও নড়া দিয়েছে। তারপর আপন মনে হেসেছে। দূর, এত গদগদ ফোনালাপ সম্ভব বা রাখিকে দিয়ে? ফোন হলো প্রয়োজনীয় জিনিস, সারাক্ষণ কথা বলার না। চোখের কোণে কাজল দিতে দিতে রাখির মনে পড়ল সকালের নাস্তার টেবিলের কথা। আজ রেনু আপা ছিল না। সেই অনুপস্থিতিটা অস্বস্তিকরভাবে চোখে পড়েছিল যেন। তার ছুটোছুটি সব এগিয়ে দেয়া রাফিনের অস্থিরতাটুকু রাখি লক্ষ্য করেছিল তাকিয়ে। কথাবার্তায় একটা তাড়াহুড়ো, একটা খামখেয়ালিপনা ছিল। রাফিনের দৃষ্টি ছিল রান্নাঘরের দিকে। মানুষের সঙ্গে বাজে আচরণ করার আগে ভাবা উচিত। এই কথাটা মনে মনে বলছে রাখি, যদি মুখে কিছু বলেনি। এসব ভাবনার মাঝেই হঠাৎ বাইরে রাফিনের গাড়ির শব্দ ভেসে এলো। সঙ্গে সঙ্গে রাখির শরীর জুড়ে এক অদ্ভুত রোমাঞ্চ ছড়িয়ে পড়ে। নিজেরই অস্বস্তি লাগলো। এ কি হচ্ছে? নিজেকে ধমকেও বসে আনা যাচ্ছে না। শরীরের প্রতিটি লোমকূপ যেন উদ্গ্রীব হয়ে উঠেছে রাফিনের উপস্থিতিতে। দিনের বেলার দূরত্ব আর রাতের নৈকট্যের এই অদ্ভুত দ্বন্দ্বে রাখি নিজে মাঝে মাঝে নিজেকে বুঝতে পারে না। ঘরে ঢুকে রাফিন একবার তাকায় রাখির দিকে, খুব সংক্ষিপ্ত সে দৃষ্টি। তারপর কিছু না বলে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে ফিরে এসে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে আবার তাকালো। রুফাইজা, তুমি তৈরি? কানে দুল পড়তে পড়তে রাখি ফিরে তাকালো। হ্যাঁ, এই তো হয়ে এলো, তুমি তৈরি হয়ে নাও। মুখে কিছু দিল না। রাফিন কোনো উত্তর দিল না। এগিয়ে এলো ধীরে। রাখির গা কেঁপে উঠল। কোমরের কাঁচটা শিরশির করে উঠেছিল। রাফিন ঠিক পেছনে দাঁড়িয়ে বলল, চুলে খোপা করো, সুন্দর লাগবে। তোমার চুলে খোপা হয়? রাখি ছোট করে নিঃশ্বাস ফেলল। হয় করছি, তবে আমি অবশ্য ভেবেছিলাম ছেড়েই যাব। তাহলে তাই যাও, সরি হস্তক্ষেপ করার জন্য। রাফিন আলমারি খুলে একটা টি শার্ট আর জিন্স বের করল। ফর্মাল ড্রেস পরতে পরতে শেষ হয়ে যাচ্ছি, তার ওপর লুঙ্গিও পরা যাচ্ছে না। রাখির খোপা করা শেষ। ভুরু কুঁচকে তাকালো সে। পাঞ্জাবি পরলে ভালো লাগতো বেশি। অবশ্য তোমার যা ইচ্ছে। আর আজ রাতেই লুঙ্গি পরবে তুমি? প্রায় দিন এক কথা বলো, আমি কি না কি করেছি পড়তে। কারো কোনো স্বাধীনতায় আমি অন্তত হস্তক্ষেপ করি না। ঠিক তখনই দরজার বাইরে মতির মায়ের গলা শোনা গেল। ভাবি আম্মা, আপনারে ডাহে। রাখি আয়নায় নিজেকে আর একবার দেখল। তারপর বাইরে যেতে যেতে শুনতে পেল রাফিন গুনগুন করছে,
মোর প্রিয়া হবে এসো রানীদেব, খোপায় তারার ফুল, কর্ণে দোলাবো তৃতীয়া তিথির, চৈত্রী চাঁদের দুল। রুবিনা সিদ্দিকা এখন পুরোপুরি সুস্থ বলা যায়। খাটের উপর আধশোয়া হয়ে টিভিতে খবর দেখছেন। রাখির উপস্থিতিতে চোখ তুলে তাকালেন। সমস্ত মুখে একটা অপ্রার্থিব হাসি ফুটে উঠল। মাশাআল্লাহ, নীল কাতানে খুব মানিয়েছে। আর খোপাটা, বাহ, ফুল দিবে। চকিতে রাফিনের গাওয়া গান মনে পড়ে যায়। খাটে বসতে বসতে বলে, কই পাবো মা? রেনুর কাছে সব থাকে, দাঁড়াও ওকে বলছি। রুবিনা মা ফোন হাতে নিতেই রাখি বরাবর থাকা আয়নায় নিজেকে দেখছিল। আগে কখনো নিজের সাজসজ্জা নিয়ে তেমন করে ভাবিনি রাখি। হ্যাঁ, রূপচর্চা, ব্যায়াম এসব করেছে, কিন্তু নিজেকে কেমন দেখাচ্ছে এসব ভাবিনি কখনো। আকাশ হলো রাফিনের বাল্যবন্ধু, আর ওর মা আমার সই। দারুণ তো। হ্যাঁ, যেন আকাশের মা একটা চমৎকার উদ্যোগ নিয়েছিলেন একবার। উনি দেখেছিলেন পুরুষরা কি সুন্দর আড্ডা মারে, তাই ওনার বাসায় নারীদের আড্ডা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। সেখানে উনি ভেবেছিলেন আড্ডার ফাঁকে ফাঁকে নারীদের সুপ্ত প্রতিভার বিকাশ হবে, কিন্তু কি হয়েছিল যেন? শুধু মানুষের বদনাম, এর কথা ওর কাছে লাগানো। কি চমৎকার একটা বিষয় ছিল মা, কিন্তু এসব কেন করলো সবাই? কিছু ভালো কথা আর কাজও হতো, কিন্তু এসবে বেশি ছিল আর কি। আমি সবাইকে বই পড়তে উদ্বুদ্ধ করতাম। আমরা এটা আবার কেন শুরু করি না মা? রাখি হঠাৎ উত্তেজিত বোধ করে। আসলে তো মহিলাদের নিয়ে এটা পাঠচক্র করা যায়, দারুণ হবে। রুবিনা সিদ্দিকা হাসেন। সে দেখা যাবে, এই যে ফুল এসেছে এসো লাগিয়ে দেই। রাখির মাথায় ফুল লাগিয়ে দিলেন রুবিনা সিদ্দিকা। সুখী হও মা, আমিন বলে রাখি উঠে দাঁড়ালো। ঠিক তখনই রাফিন মায়ের ঘরের দরজায় এসে দাঁড়ায়। গায়ে একটা নীল পাঞ্জাবি। অদ্ভুত একটা অনুভূতি হলো রাখির, যেন ওর কথায় রাখতে মানুষটাই পাঞ্জাবি পড়েছে। রাখি এক মুহূর্ত থেমে গেল। নীল পাঞ্জাবিতে রাফিনকে সে আগে দেখেছে, কিন্তু আজ যেন আলাদা। মায়ের ঘরের দরজার ফ্রেমে দাঁড়িয়ে থাকা মানুষটা হঠাৎ করে খুব নিচের মনে হলো। আয়নায় নিজের খোপায় গোঁজা ফুলটার দিকে চোখ তুলে রাফিন কি খেয়াল করছে ভাবল রাখি। নিচে নেমে কাঠ গোলাপের সামনে একটু দাঁড়ালো রাখি। আর সামনে দাঁড়িয়ে রাখির খোপার গাঁথনির ভেতর গুজে রাখা ফুলটা দেখে রাফিনের বুকের ভেতর একটা অন্যরকম লাগে। খোপার দিকে তাকিয়ে থাকতে থাকতে ওর মনে হয় অনন্তকাল তাকিয়ে থাকে কোকড়া কিছু চুল কপাল আর গালের পাশে ইতিউতি পড়ে আছে অপূর্ব। আর খোপায় ফুলটা খুব মানিয়েছে। এখন যাওয়া উচিত। গলা খাকারি দেয় রাখি। হ্যাঁ চলো। হাঁ করে কি দেখছো? আমি জানি পাঞ্জাবিতে আমাকে সুদর্শন লাগছে, চলো বলে হতবিহ্বল রাখির দিকে হাত বাড়িয়ে দেয়। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানান। আমার তো অনেক ভালো লেগেছে। আর রুবিনা সিদ্দিকার চরিত্রটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।